স্যার বিশ্বাস করুন, আমি কিছুই করিনি। নাহলে আপনি নীলাকে জিজ্ঞাসা করে দেখুন। নীলার দিকে তাকে দেখলাম সে মাথা নিচু করে কেঁদেই চলেছে, কিছু বলছে না। বুঝতে পারছি এটা হয়তো আমাকে ফাঁসানোর জন্য করেছে। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। যদি আমার বাবা জানতে পারে, জানি না তার কী অবস্থা হবে। নীলার বাবা আমাকে এক নাগাড়ে কথা শুনিয়ে যাচ্ছে, আর আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। নীলার বাবা চেঁচামেচিতে আরও অনেককে জড়ো হলো। কিছু বয়স্ক মানুষ আছেন যারা বলছেন, ছি ছি ছি, প্রফেসরের মেয়ের কি সর্বনাশ হলো। এখন যদি সবাই জানতে পারে তাহলে কে বিয়ে করবে এই মেয়েকে। আরও অনেককে দেখলাম যারা নীলাকে নিয়ে কানাঘষা করছে। নীলার বাবার দিকে তাকিয়ে দেখলাম মুখটা কেমন যেন কাল হয়ে গেছে, হয়তো তার মেয়েকে নিয়ে মন্তব্য করছে সেজন্য। কয়েকজন মানুষ এসে একবারে বলে উঠল, সালাম সাহেব, যদি নিজের মান সম্মান ঠিক রাখতে চান তো মেয়েকে ছেলেটির সাথে বিয়ে দিয়ে দেন। কথাটা শুনেই তাদের মুখে দিকে তাকালাম। নীলাকেও দেখলাম কেমন যেন আটকে উঠলো। আমি ভাবছি সত্যি যদি আমার নীলার সাথে বিয়ে হয় তাহলে তো আমার জীবন তেজপাতা হয়ে যাবে। আর বাবাকে বা কী বলবো। নীলার বাবাকে দেখলাম কিছু বলছেন না, হয়তো ভাবছেন, কারণ অনেক সম্মান আছে তার সোসাইটিতে। এখন যদি তার মেয়ের নামে কোনো খারাপ ঘটনা ছড়ায় তাহলে তো তার সম্মানই থাকবে না। আমি ভাবছি নীলা সত্যিটা বলে দেয় না কেন, যে আমি ওর সাথে কিছুই করিনি। আব্বা, 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 কোথায় তুমি? কি হয়েছে? বাসার সামনে দাঁড়িয়ে অমন 3 নম্বর ছাগলের মতো ভ্যা ভ্যা করছিস কেন? আমি ছাগলের 3 নম্বর বাচ্চা হলে ছাগলটা কি শুনি? কথাটা বলে আব্বুর দিকে তাকিয়ে দেখে আব্বু তো রেগে উঠছেন। থাপ্পড় দিয়ে কান 4টা গরম করে ফেলবো। আঙ্কেল কি অন্ধ হয়ে গেলেন নাকি পাগল হয়েছেন? আমি তো দেখছি ওর কান দুইটা, ছাড়টা পেলেন কই? আমি জানতাম যে তুই কথার মাঝে বা হাত ঢুকাবি, তাই তোর কান 2টা দিয়ে বলেছি। রাফির দিকে তাকিয়ে দেখলাম দুহাত দিয়ে নিজের কান দুটোকে সামলাচ্ছে। বেচারা মনে হয় ভয় পেয়েছে। বল, কি হয়েছে? হঠাৎ আব্বু থেকে আব্বা বলা শুরু করলি যে? বারে, আমি এখন বড় হয়েছি না। থাক, আর বলতে হবে না। মূল বিষয় কি? আমাকে 2000 টাকা দাও। এখনো আসছো লাইনে? কি করবি টাকা দিয়ে? আজকে ভার্সিটির প্রথম দিন, টাকা নিয়ে যেতে হবে না? কেন? দেখি যদি তোমার বৌমাকে খুঁজে বের করা যায় তো। সেটা তোর কপালে নেই। এই নে, এখানে 600 টাকা আছে, নিয়ে যা। পকেটের এক কোণা থেকে বের করে দিলেন। চাইলাম 2000, দিল মাত্র 600। যদি না লাগে তো দিয়ে যা। না থাক, লাগবে না। রাফি চল, বলে পিছন ফিরে হাঁটা দিলাম। শ্যাম শোন, কি? সাবধানে যাস, আর কারোর সাথে কোনো ঝগড়া করবি না। আচ্ছা। রাফি আর আমি হাঁটা ধরলাম। ভার্সিটি যেতে যেতে চলুন আপনাদেরকে পরিচয়টা দিয়ে দেওয়া যাক। আমি শ্যাম, সবেমাত্র কলেজ জীবন শেষ করে ভার্সিটিতে উঠেছি। আজকে ভার্সিটির প্রথম দিন। আর একটু আগে যার সাথে কথা হলো সেটা আমার বাবা। নিজের ব্যবসা আছে, রেস্টুরেন্টের। পরিবারের সদস্য বলতে আমি আর বাবা, মা নেই। যাই হোক, পরিচয় দিতে দিতে ভার্সিটির সামনে চলে এসেছি। কিরে রাফি, বাবাকে দেখে ভয় পেয়েছিলে নাকি? আমি কেন ভয় পেতে যাব? আমি কাউকে ভয় পাই নাকি? হ্যাঁ, দেখলাম তো। তুই কান দুটো কেমন যত্ন করে রেখেছিলি। আসলে সমস্যা নেই, শোন, আজকে যেহেতু ভার্সিটির প্রথম দিন তার র্যাগিংয়ের শিকার হতেই পারি, কিন্তু কিছু বলবি না, চুপচাপ সহ্য করবি। কেন? আরে প্রথম দিনে যদি কিছু করে বসি তাহলে সবাই খারাপ ভাববে। আমরা আস্তে আস্তে নিজেদের বিস্তার ঘটাবো। তোর মনে আছে কলেজের প্রথম দিন আমাদের সাথে এক বড় ভাই র্যাগিং করছিল, তাকে পরে কি করেছি? কিন্তু তখন তো আশিক সোহাগ সবাই ছিল, এখন তো এখানে তুই আর আমি। কিছু করতে পারবো? সেটা পরে দেখা যাবে, চল। ভার্সিটির ভিতরে পা রাখলাম। কেমন যেন একটা অনুভূতি হচ্ছে। চারপাশটা ভালোভাবে চোখ বোলাতে লাগলাম। ভার্সিটির ভিতরে প্রবেশ করছি। ওই ছেলে, ভাবলাম অন্য কাউকে ডাকছে, তাই না তাকেই হাঁটতে থাকলাম। ওই মাল দুটোকে ধরতো। এবার আর না থেকে পারলাম না। মেয়ে মানুষের মুখে মাল শব্দ, হয়তোবা দেখতে কে সে। পিছনে তাকে দেখি কয়েকটা মেয়ে বাইকের উপর বসে আছে, পরনে প্যান্ট ও টি শার্ট। কেউ এদেরকে দেখলে বলবে না যে এরা মেয়ে। একটা মেয়ে দেখলাম হাত দিয়ে ইশারায় ডাকছে। আমি ইশারায় উত্তর নিলাম, আমি নাকি। হ, এদিকে আয়। আমি তাদের দিকে এগিয়ে গেলাম। ভার্সিটিতে মনে হয় নতুন আজকে। জি। ওই নীলা দেখ, 2টা নতুন মাল পাইছি। ছি ছি, কি বলেন এইসব? ছেলেকে মাল বলছেন? বাপ ভাই নেই বাড়িতে? ওই চুপ, ছেলে দেখি আবার কথাও বলতে পারে। মুখ যখন আছে কথা তো বলতে পারি। কে রে, কথা বলতে পারে দেখি? কথাটা বলেই পিছন থেকে দেখলাম একটা মেয়ে উঠল, শুয়েছিল এতক্ষণ বাইকে। মনে হয় নীলা বলে যাকে এতক্ষণ ডাক দিল এই সেই মেয়ে। মেয়েটার দিকে তো আমি অপলকভাবে তাকিয়ে আছি। দেখতে অনেকটা সুন্দর, চোখে সানগ্লাস, প্যান্ট টি শার্ট পরা। দেখতে খারাপ লাগছে না। ঠোঁটে দেখলাম একটা কাঠি আছে, পুরো এক গুন্ডি টাইপের। ওই ছেলে, নাম কি তোর? আমি এসব ভাবছিলাম, এবার বাস্তবে ফিরলাম।
কি হলো, কথা বলছিস না কেন? কি নাম তোর? জি সিয়াম। কলেজে আজকে নতুন, তাই না? জি। ভালো মুখ যখন আছে তখন সবসময় কথা বলবি না, ঠিক আছে? আচ্ছা। কি আচ্ছা? সরি বল। আমি কিছু না ভেবে সরি বলে দিলাম। আমি যে এখনো এভাবেই তাকিয়ে আছি ওর দিকে। শোন, সবসময় সম্মান দিয়ে কথা বলবি, ঠিক আছে? এখন যা। আমি আর কিছু না বলে রাফিকে নিয়ে হাঁটা দিলাম। কিরে সিয়াম, তুই কিছু বললি না? মেয়েটাকে অনেক ভালো লাগছে রে, তাই আর কিছু বলিনি। আর শোন, আজকে থেকে সবসময় চুপচাপ থাকবো। ভার্সিটিতে আমাদের দুজনকে নতুন করে কোনো পাওয়ার তৈরি করা লাগবে না। আচ্ছা, দেখা যাবে। বেঁচে গেছো, তোমার সাথে কিছু করিনি। মানে বুঝলাম না। মেয়েটা বেশি সুবিধার না, ভার্সিটির প্রফেসরের মেয়ে। আমি যেই প্রথম এসেছিলাম আমাকে তো পুরো ভার্সিটির সামনে 10 বার কান ধরে উঠবোস করিয়েছিল। কেন? তারা র্যাগিং করার সময় আমি একটু বাপ নিতে গিয়েছিলাম, তাই আর কি। যাই হোক, আমি আরিফ। আমি সিয়াম আর ও রাফি। ওহ, লেটস ফ্রেন্ড। হুম। চলো ক্লাসে যাওয়া যাক। যথাসম্ভব মেয়েটার কাছ থেকে দূরে থেকো। কি বলো, আমি তো শুধু প্রেম করব? আমার কথাটা শুনে দেখলাম আরিফ আমার দিকে কেমন যেন অবাক দৃষ্টিতে তাকালো। কি হলো, তাকিয়েছো কেন? তোমার জীবনটা বাই তেজপাতা হয়ে যাবে। সেটা পরে দেখবে। চলো ক্লাসে যাই। প্রথম দিন হিসেবে খারাপ কাটলো না। ভার্সিটি শেষে বাসায় চলে এলাম। সকালে ঘুমটি করে ফ্রেশ হয়ে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছি। মাথায় চুলে এক গাদা সরিষার তেল নিয়ে একপাশে চুলগুলো ফেলে আয়না নিজের দিকে তাকে দেখি কেমন যেন ইনোসেন্ট লাগছে। কিরে, আয়নার সামনে অতক্ষণ দাঁড়িয়ে কি দেখছিস? নতুন করে কোনো রূপ গজাবে না এই বয়সে। পেছন থেকে আব্বু বলে উঠলো। কথাটা শুনে ঘুরে দাঁড়ালাম। এইটা কে? জোরে চিৎকার দিয়ে উঠলেন। মনে হয় ভূত দেখেছেন। কি হলো, ভূত দেখলে নাকি? আমার ছেলে কই, আর আপনি কে? আব্বু ফাজলামো করো না তো। ফাজলামি মানে? বাবা তুই ঠিক আছিস তো? কোনো ভূত ধরেনি তো আবার? কি যে বলো না আব্বু, আর এমনভাবে কথা বলছো কেন? তোমার আবার কিছু হলো না তো? আমার আবার কি হবে? না, চুলে জেলের জায়গায় তেল, আর চুলগুলো মোরগের ঝুঁটি থেকে পানিতে তলিয়ে যাওয়ার ধানের মতো করে রেখেছিস কেন? সকাল করে তোমাকে আমার প্রশংসা করা লাগবে না। ভার্সিটি যাব সেই জন্য রেডি হচ্ছি। বুঝলাম, কিন্তু এত ভদ্রভাবে কোনো মেয়ে মানুষের হাতে থাপ্পড় খাসনি তো? কোনো মেয়ের সাহস আছে যে তোমার ছেলেকে থাপ্পড় মারবে? আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, 1000 টাকা দাও, ভার্সিটি যাব। একটা মেয়েকে পছন্দ হয়েছে, দেখি তোমার বৌমা বানানো যায় কিনা। কালকে না 600 টাকা দিলাম, আবার 6 দিন যাবে তারপর। তোর থাকো, দেরি হয়ে যাচ্ছে বলে বাসা থেকে বেরিয়ে গেলাম। রাস্তার মাথায় আসতেই দেখি রাফি দাঁড়িয়ে আছে। কিরে সিয়াম, তোকে এমন দেখাচ্ছে কেন? আর মাথায় তেল, জ্বর হলো নাকি আবার? আরে না, কিছু হয়নি, চল। ভার্সিটির গেট দিয়ে ভিতরে ঢুকছি। দেখি নীল ও তার বান্ধবীরা কালকে সে জায়গায়। নীলার দিকে তাকেই ভিতর দিকে হাঁটছি। ও তো তাকিয়েও না, দেখতে পেলে চোখ তুলে নেবে। কথাটা শুনে প্রচুর রাগ উঠতেছে। কি সুন্দর, নীলার দিকে তাকিয়ে কত চিন্তা করছিলাম, আর ও কিনা মোটটাই নষ্ট করে দিল। ওই এদিকে আয়। তুই তো এবার শেষ, আমি গেলাম। কথাটা বলে আরিফ চলে গেল। ধীরে ধীরে নীলাদের গ্রুপের কাছে গিয়ে দাঁড়ালাম। আরে এটা কালকে সেই নতুন মালটা না, যে মুখের ওপর কথা বলছিল? আচ্ছা থাম, আমি কথা বলছি। অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি গেট দিয়ে আসার সময় আমাদের দিকে একভাবে তাকিয়ে আছিস। সমস্যা কি তোর? কই, কিছু না তো। আর মাথায় এসব কি? কেন, আপনার চোখ নেই, দেখতে পারছেন না? আবার মুখের উপর কথা বলে, দেখে তো মনে হয় তেলের বোতল ধরে মাথায় নিয়েছে। আর সামনে অত ভদ্রতা দেখাতে হবে না, কালকে থেকে যেন মাথায় আর তেল না দেখি। আমার মাথা আমার চুল, আমি তেল দেবো না কে দেবো সেটা আমার ইচ্ছা। আপনি কথা বলার কে? আমার মুখের উপর কথা বললে হাত পা ভেঙে রাস্তায় বসিয়ে দেব। আমার গলাটা ধরে ওর মুখের কাছে নিয়েই আমার তো হার্টবিট বেড়েই চলেছে। ওর মুখ থেকে মাত্র কয়েকটা ইঞ্চি দূরে আমার মুখ। একভাবে তাকিয়ে আছে ওর ঠোঁটের দিকে। ও কথা বলছে আর আমি তাকে তাকে দেখছি। নিজেকে আর যেন ধরে রাখতেই পারলাম না। আলতো করে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে একটা চুম্বন দিয়ে দিলাম। নীলা নিজেকে ছাড়ানোর জন্য আমাকে জোরে ধাক্কা দিল, যার ফলস্বরূপ চোখ সামলাতে না পেরে পিছনে পড়ে গেলাম। ওর বান্ধবীরা দেখি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নীলার দিকে তাকিয়ে দেখলাম চোখগুলো কেমন যেন আগে লাল হয়ে উঠেছে। রাফি আমার পাশে দাঁড়িয়ে আমার হাতটা ধরে টানছে। রাফির হাত ধরে ওঠালাম। দেখি নীলা বাইক থেকে নেমে আমার দিকে এগিয়ে আসছে। রাফি পালা, কথাটা বলে ক্লাসের দিকে দিলাম দৌড়। আমাকে আর খেপায়। ক্লাসের ভিতরে পিছনে সিটে এক কোনায় ঘাপটি মেরে বসে আছি। জানালা দিয়ে দেখি নীলা ও তার বান্ধবীরা ক্লাসের দিকে আসছে।
আমার তো ভয়ে হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। নীলা ক্লাসের সামনে আসার আগেই স্যার ক্লাসে আসলেন। নীলা দেখি দরজার সামনে দাঁড়িয়ে আছে। নীলা, তুমি এখানে কি চাও? কিচ্ছু না স্যার, দেখতে আসছিলাম নতুন কারা কারা ভর্তি হয়েছে। কথাটা বলে গলাটা বাঘের মতো লম্বা করে পুরো ক্লাসে চোখ বুলিয়ে নিচ্ছে, হয়তো আমাকেই খুঁজছে। নীলা, মনে হয় কিছু খুঁজছো, ভিতরে আসো। আমি তো শেষ। স্যার তো নীলাকে ভেতরে আসতে বললো। না জানি এখন ক্লাসের ভিতর ঢুকেই মারামারি না শুরু করে দেয়। এরপর ক্লাসের ভিতরে যদি কোনো মেয়ে আমার গায়ে হাত তোলে তাহলে মান সম্মান তো কিছুই থাকবে না, একবারে তেনা তেনা হয়ে যাবে। না স্যার, সমস্যা নেই, আপনি ক্লাস নিন। নীলা কথাটা বলেই চলে যাওয়ার সময় জানালার কাছে আসতেই চোখাচোখি হয়ে গেল দুজনের। আমি তো তাড়াতাড়ি মাথা নিচু করে বসে আছি। কিছুক্ষণ বাদে মনে হলো কে আমার গায়ে হাত দিয়ে ডাকছে। আমি তো ভয় শেষ। নীলা না তো আবার। মাথা উঠিয়ে দেখি আমার সামনে সিটে বসে থাকা মেয়েটা আমাকে ডাকছে। হাত দিয়ে ইশারায় জানালার দিকে তাকাতে বলল। তাকে দেখি নীলা এখনো সেখানে দাঁড়িয়ে আছে। আমার দিকে তাকিয়ে মুখের এমন ভাব করলো যেন আস্তে আস্তে কি যেন বলতে লাগলো। আজকে ক্লাস থেকে তুই বের হ, দেখ তোর কি অবস্থা করি। উনি আপনার দিকে তাকিয়ে কি বলছিল? জানি না, পাগল টাগল হবে হয়তো, তাই মিনমিন করে কি যেন বলছিল কে জানে। আচ্ছা, তাহলে আপনার হাতগুলো কাঁপছে কেন? কই না তো। যাই হোক, ওনাকে ভার্সিটির সবাই চেনে, সুতরাং আপনি যে ওনাকে পাগল বললেন এটা যদি সে জানতে পারে আপনার কি অবস্থা করবে জানেন? আমার আর কি করবে? আমি যা করেছি ওর সাথে তা তো আর করতে পারবে না। কি বললেন বুঝলাম না। না কিছু না। ওহ, বাই দ্য ওয়ে, আমি মিম। আমি সেম। ও, রাগ না করলে একটা কথা বলি। জি। মাথা যে তেল দিয়েছেন না, এর জন্য আপনাকে দেখতে ভালো লাগছে না। যদি পারেন তো কালকে থেকে আর তেল নিয়েন না, দেখতে কেমন যেন। যেন তারপর কি? না কিছু না, ক্লাসে মনোযোগ দিন। ক্লাস শেষ করে স্যার ক্লাস নিয়ে চলে গেলেন। দেখি নীলা ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছে। মনে হয় ক্লাসের ভেতরে সে কিছু বলবে না। আমি আর ক্লাস থেকে বেরোচ্ছি না। যদি সেফ থাকা যায় তো। মামা ভালোই তো পারো দেখি, ওকে আজ পর্যন্ত কোনো ছেলে প্রপোজ করার সাহস পেল না, আর তুমি কিনা লিপ কিস করে দিলা। কিন্তু ওরা তো তোমার জন্য বাইরে ক্ষুধার্ত বাঘের মতো অপেক্ষা করছে, বের হলে তোমাকে জেরে দিবে। দূর মিয়া, ফাজলামো করো না তো। এমনিতেই ভয় আছি, আবার তুমি এসে কাটাকে নুনে সিটে দিতেছো। ঠিক আছে, আমি যাচ্ছি। আস্তে আস্তে ভার্সিটি ছুটি হয়ে গেল। সবাই চলে যাচ্ছে। ভিড়ের মাঝে নীলা কোথায় আছে কে জানে। সবাই বের হয়ে গেল। আমি আর রাফি বসে আছি। চোরের মতো করে মাথাটা বের করে দেখলাম নীলা আশেপাশে কোথাও আছে কিনা। না, কোথাও নেই। আমি আর রাফি হাঁটছি। লিপকিস যখন দিলি তখন ভয় করেনি, এখন চোরের মতো করে হাঁটছিস। আরে তখন তো আমার কোনো হুঁশ ছিল না, কি করছি নিজেরও খেয়াল নেই। চারপাশটা ভালোভাবে খেয়াল করে চল, বলা যেন কোত্থেকে সে হাজির হয়ে যাবে। বলতে বলতে ভার্সিটির গেটের বাইরে এসে দেখি নীলা ও তার বান্ধবীরা সকলে মিলে বাইকে বসে আছে, প্রত্যেকের হাতে একটা করে স্ট্যাম্প। আমি তো খালি ভাবছি সবাই মিলে যদি আমার মতো নিষ্পাপ শিশুর উপর হামলা করে আমি তো মনে হয় আর বাঁচবো না। ওই শালারে ধর। রাফি পালা বলে দুজন এলো পাথরেই দৌড় শুরু করছি। পেছন থেকে শুনতে পেলাম নীলা বলছে, কালকে ভার্সিটিতে আসলে পা ভেঙে দিব। আমি তো সোজা বাড়িতে এসে খাটের উপরে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছি। বলে কি কালকে গেলে পা ভেঙে দেবে? আমার কি মাথা খারাপ নাকি নাকি আমার পেট খারাপ? আমি তো কয়েকদিন ভার্সিটি যাও তো দূরের কথা, ভার্সিটির মুখও দেখবো না। সেই সে ভার্সিটি থেকে আসছি, আজ 3 দিন হয়ে গেল। আর ভার্সিটিতে যাইনি, রুমে বসে আছি, আবার শুয়ে শুয়ে টিভিও দেখছি। সেই ফিলিংস, কোনো কাজ নেই, শুধু টিভি দেখার খাওয়া। কি নবাব চাঁদ, বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখা হচ্ছে, ভার্সিটিতে যাবি না? দূর, কি যে বলো না। আমি কি এখন স্কুলে পড়ি নাকি যে রোজ রোজ যেতে হবে? তা ঠিক, কিন্তু এই বিষয়টা সেটা না। কিন্তু তুই তো সহজে আর স্কুল বা কলেজ বাদ দিতি না। এখন কি মনে করে বাড়িতে বসে চিনতে টিভি দেখছিস? কারোর সাথে আবার কোনো ঝগড়া করিসনি তো? আমি কি এখনো ছোট আছি নাকি যে ঝগড়া করতে যাব? ঠিক আছে, তাহলে ভার্সিটিতে যা, এখন অনেক সময় আছে। ভার্সিটিতে? কিন্তু কেন? তো বাড়িতে বসে কি করবি? যদি না যাস তো আমার সাথে রেস্টুরেন্টে চল। পারবো না। পারবি না মানে? এত বড় ছেলে হয়ে গেছে, এখনো বাপের ঘাড়ের উপর বসে বসে খাচ্ছে। আমি তো খাটের উপরে অথবা টেবিলে বসে খাই, তোমার ঘাড়ে বসলাম কবে? চুপ বেয়াদব, যা ভার্সিটিতে যা। আজ মা নেই বলে তুমি আমাকে ঝাড়িয়ে দিচ্ছ? মা থাকলে কত আদর করতো। আবার সে একই কথা, তোর কি আর কিছু বলার নেই? না নেই। আব্বুর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ বাদেই দেখি ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখে রাফি ফোন করেছে। হ্যাঁ রাফি বল। কিরে ভাই, কোথায় তুই? বাড়িতে, খাটের উপর বসে টিভি দেখছি। কেন? টিভি দেখছিস, ভার্সিটি যাবি না? তোর কি মাথা খারাপ?
আমার মাথা ঠিকই আছে, তাড়াতাড়ি রাস্তার মাথায় আয়, তোর জন্য দাঁড়িয়ে আছে। বলে ফোনটা কেটে দিল। আমাকে কিছু বলতেই দিল না। বোঝা গেল আজকে ভার্সিটিতে যাওয়া লাগবে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চুলে জেল লাগিয়ে ভদ্রভাবে পরিপাটি হয়ে চলে গেলাম। রাস্তার মাথায় আসতে দেখি রাফি, সোহাগ ও আশিক তিনজন দাঁড়িয়ে আছে। তা সেই কিসটা কি স্টাম্প দিয়ে? রাফি বলার সাথে সাথে সবাই হেসে উঠল। চুপ, চল, ভার্সিটিতে দেরি হয়ে যাবে। আশিক আর সোহাগ চলে গেল। আমি রাফি গেটে ঢোকার সময় দেখি নীলা বাইকের উপর বসে আছে। আজকে তার আশেপাশে কোনো বান্ধবী নেই। ওই দিকে আর না তাকে মাথা নিচু করে জোরে জোরে হাঁটছি। ওই সিয়াম, এদিকে আয়। কথাটা শুনে কেমন যেন হার্টবিট বাড়তে শুরু করছে। আমি ওর কথায় কোনো কান্না দিয়ে হাঁটতে লাগলাম। ওই আসবি নাকি আমি আসবো? আমি আপনার কাছে আসবো না, পারলে আপনি আসুন। বলেই ক্লাসের দিকে হাঁটতে থাকলাম। জানি ক্লাসে গেলে আর কিছু করবে না। নীলাকে দেখলাম বাইকটা নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমি তো ভয় শেষ, না জানি কি বলে। যাই বলুক, আমি কি ভীতু নাকি? আমি দেখে নেবো কি করতে পারে। আমার পথ আটকালেন কেন? পথ আটকালাম কেন? এই 3 দিন কই ছিলি? বলে কলারটা ধরতে গেলে আবার কি যেন মনে করে ধরলো না। হয়তো ভাবছে যদি আবারও কিস করে দেই। বাড়িতে ছিলাম। কেন? আবার বলে কেন? তোর জন্য আমার কত বড় ক্ষতি হয়েছে জানিস? আমি আবার আপনার কি ক্ষতি করলাম? কি করিসনি তাই বল। সেদিন তুই আমাকে কিস করেছিস, তা ভার্সিটির সবাই জেনে গেছে আর আমাকে নিয়ে হাসাহাসি করছে। তো আমি কি করব? আপনি আমার কলা ধরেছিলেন কেন? চুপ, বেশি কথা বলবি না। এখন তুই পুরো ভার্সিটির সামনে দাঁড়িয়ে কান ধরে 10 বার উঠবি আর বসবি, তাহলেই আবার সবাই আমাকে নিয়ে হাসাহাসি করা বন্ধ করবে। মামার বাড়ির আবদার নাকি? আপনি বললেন আর আমি কান ধরে উঠবস করবো? চুপ, বেশি কথা বলবি তো তোকে ভার্সিটি থেকে বের করে দিব। হতে পারে আপনার বাবা ভার্সিটির প্রফেসর, তাই বলে যা খুশি তাই করবেন? সেটা তো হতে পারে না। দেখি আপনি কি করতে পারেন। কথাটা বলার পরই দেখলাম নীলা চলে গেল। এই যা, আবার সত্যি হয়তো ওর বাবাকে বলে দেবে না তো? যদি বলে দেয় আর আমাকে সত্যি যদি বের করে দেয় তখন কি করব? একটু বেশিই বলে ফেললাম না তো? দূর, দেখা যাক কি করে। যদি বের করে দিতেই চায় তো আন্দোলন করবো, দরকার পড়লে অনশন করবো, গেটের বাইরে বসেই। সুযোগ পাইলে খাওয়া ছাড়বো না। সিয়াম, মনে হয় না তুই একটু বেশি বলে ফেলছিস? আমারও তাই মনে হয়। কিন্তু তুই বল, কলেজ জীবনে যেখানে সবাই আমাদের সালাম দিত, ভার্সিটি এসে মাত্র কয়েকটা মেয়েকে দেখে ভয় পাবো? দুদিন তো চুপচাপ ভদ্রভাবেই ছিলাম, তাই বলে একেবারে চুপ হয়ে বসে থাকবো নাকি? ক্লাসে চল। রাফিকে দেখলাম একবার আমার দিকে হাঁক করে তাকিয়ে আছি। ওভাবে তাকিয়েছিস কেন? বলে রাফি হেসে উঠল। পায়ের দিকে তাকিয়ে দেখি পাটা কেমন যেন মাইকেল জ্যাকসনের মতো নাচছে। লে হালুয়া, আমার পা কি ভয়ে কাঁপছে নাকি? সে যাই হোক, হতে পারে খুশিতে নাচানাচি করতেছে। ক্লাসের ভিতরে ঢুকবো এমন সময় মনে হলো কেউ আমার পিছন থেকে শার্ট ধরেছে। মাথা ঘুরে দেখতে যাব, তার আগেই দৌড়ে টানতে টানতে মাঠের মাঝখানে নিয়ে এলো। তাকে দেখে ভার্সিটির প্রায় অর্ধশত ছাত্রছাত্রী আমার চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে আছে, আর আমার সামনে নীলা। এটা কি ধরনের অসভ্যতামি? আপনি আমাকে এভাবে ধরে আনলেন কেন? দেখ, তোকে শেষবারের মতো আর একটা সুযোগ দিচ্ছি। এখনই সবার সামনে কান ধরে 10 বার উঠবস কর, তাহলে তোকে ভার্সিটি থেকে যেতে হবে না। আর যদি না করি তাহলে কি করবেন? দেখ, আমাকে রাগাবি না। আবারও কলারটা মহির কাছে নিয়ে এলো। সুযোগটা ছাড়েকে, যদি কান ধরে উঠবস করতে হয় তাহলে আরেকবার লিপ কিস কেন নয়? যেই ভাবা সেই কাজ। দিলাম আমার সেদিনের মতো একটা। নীলা আবার আমাকে ধাক্কা দিয়ে সরে গেল। সবাই আমাদের দিকে তাকিয়ে রয়েছে। নীলা সবার দিকে তাকিয়ে দেখলাম দৌড়ে চলে গেল। ভিড়ের ভেতর থেকে কয়েকটা ছেলে আমার দিকে এগিয়ে এলো। আমার তো ভয় লাগছে, আবার মারবে না তো? ভাই, আপনাকে তো খুঁজতে বাংলাদেশ, না মানে আমাদের ভার্সিটি। আপনাকে বললো কান ধরতে আর আপনি কিনা সোজা কিস করে দিলেন। ভয় নেই ভাই, যদি আপনাকে ভার্সিটি থেকে বের করে দিতে যায় তাহলে আমরা সবাই আপনার পক্ষে থেকে আন্দোলন শুরু করব। তাতেও যদি না মানে তো আপনি অনশন শুরু করে দিবেন। আমি একা তার মুখের দিকে তাকিয়ে আছি। না ভাই, আমরা সবাই আপনার পাশে বসে থাকব, শুধু আপনি না খেয়ে থাকবেন। ভাই, আমার একটা কথা বলেন, এত বুদ্ধি নিয়ে ঘুমান কিভাবে বালিশের নিচে না উপরে? ভাই, বালিশই তো থাকে না মাথার তলে। যাই হোক, আজকে আর আপনার ভার্সিটিতে থাকা ঠিক হবে না, আপনি বাড়িতে চলে যান। কি আর করার, দেখলাম মানে মানে চলে যায় ভালো, যদি আবার প্রফেসর চলে আসে। বাসায় আসার পর ফ্রেশ হয়ে নিজের রুমে বসে আছি আর ভাবছি আজকের দিনের কথা। না জানি নীলার কি অবস্থা। এত মানুষের সামান্যকে কিস করেছে, বেচারি আবার বাসায় গিয়ে কেঁদে কেঁদে বালিশ ভিজাচ্ছে না তো? ভিজালে আমার কি? আমাকে কান ধরে উঠবস করাবে? কত বড় সাহস! যাই হোক, কোনোরকম দিনটা পার করলাম। রাতে শুয়ে আছি আর ভাবছি কালকে ভার্সিটি যাব কি যাব না। সকাল হোক, তারপর ভেবেচিন্তে দেখা যাবে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে রাফিকে ফোন দিলাম। কি রে রাফি, কোথায় তুই? বাড়িতে। ভার্সিটি যাবি না?
শালা কালকে কি করেছিস মনে নেই আবার? আজকে ভার্সিটি যাবি? যা হবার হয়েছে, কি করবে সেটা পরের চিন্তা। রাস্তার মাথায় দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আয়। ঠিক আছে, আমি আসছি। বলে রাফি ফোন কেটে দিল। তারপর দুজনে মিলে ভার্সিটি এসে দেখি পরিবেশটা কেমন যেন শান্ত মনে হচ্ছে। নীলাকে আজ সে জায়গায় দেখলাম না যেখানে প্রতিদিন দাঁড়িয়ে থাকে। যাই হোক, দুজনে মিলে ক্লাসে ঢুকতেই কালকের একটা ছেলে আমাকে ঘিরে ধরলো। বুঝতে পারছি না আমাকে তো সম্মান দেওয়ার কি আছে, নাকি এরা সবাই নীলা র্যাগিংয়ের শিকার ছিল সেই জন্য আমাকে সঙ্গ দিচ্ছে। ভাই কেমন আছেন? ভালো। কালকে রাতে ঘুমাইতে পারছেন তো? কেন? না, ভাবলাম ভয়ে আবার রাতে ঘুমাইতে পারছেন কি না। যাই হোক, আমি নিলয়। নীলাই, তোমার কি মনে হয় আমি সামান্য একটা মেয়েকে দেখে ভয় পাবো? আরে ভার্সিটি থেকে বের করেই দেখুক না, পুরো ভার্সিটিতে আগুন লাগিয়ে দেবো। কিন্তু ভাই, তার জন্য প্রচুর তেল লাগবে, আর তেল কেনার জন্য টাকা লাগবে। শুধু শুধু টাকাগুলো নষ্ট করার কি দরকার? হ্যাঁ, ঠিক বলছো, ভাববার বিষয়। যাই হোক, ক্লাসে চলো। ক্লাসে বসে আছি আর ভাবছি ভার্সিটি থেকে কি বের করে দিবে নাকি আবার। স্যার ক্লাসে আসলেন, ক্লাস নিচ্ছেন আর মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছেন। বুঝতে পারছি না, ভয়ও করছে যদি আবার কিছু বলে। স্যার ক্লাস শেষ করে বেরিয়ে গেলেন, তেমন কিছু বললেন না। আস্তে আস্তে সবগুলো ক্লাস শেষ হলো, কিন্তু না, কেউ এসে আমাকে প্রফেসর ডাক দিয়েছে এমন কিছু বলেনি। কি রে রাফি, নীলাকে দেখলাম না আজকে, ভয় কি বাড়িতে বসে আছে নাকি? আমার তো তা মনে হয় না। কেন? হতে পারে এটা কোনো বড় বিপদ আসার আগে শান্ত পরিবেশ, চারপাশটা লক্ষ্য রাখিস, যে কোনো সময় বোমা ফাটতে পারে। দেখ রাফি, ভয় দেখানোর মতো কথা বলবি না। তাছাড়া ভার্সিটির অনেক ছেলে আমাকে এখন সম্মান দিচ্ছে, অত সহজে মনে হয় না আমাকে ভার্সিটি থেকে বের করতে পারবে। হলেই ভালো, দেখিস আবার কোনো ঝামেলার মধ্যে পড়িস না। তুই আমার বন্ধু না শত্রু বলতো? শুধু আমার বিপক্ষে কথা বলছিস। যা ভাবিস। আসলেই কবি বলেছেন, হাতি বিপদে পড়লে চামচিকেও লাথি মারে। তুই কি নিজেকে হাতি মনে করিস? দূর চল। ভার্সিটির গেটের বাইরে আসতে দেখি নীলা সেদিনের মতো সবাই কিনে বাইকে বসে আছে, কিন্তু আজকে তাদের হাতে কিছু নেই। বলেছিলাম না ঝড় আসার আগে শান্ত পরিবেশ। রাফি, একটু চুপ কর ভাই। চল পালাই। না, আজকে আর পালাবো না, দেখি কি করে। কতদিন আর পালাবো? কথাটা বলেই সেখানে দাঁড়িয়ে আছি। নীলাকে দেখলাম বাইক থেকে নেমে আমার কাছে এগিয়ে এলো। আমি সোজাভাবে দাঁড়িয়ে আছি, পায়ের দিকে তাকিয়ে দেখলাম পা আমার কন্ট্রোলে আছে নাকি নাচানাচি করছে। না, ঠিক আছে, নীলা আমার সামনে দাঁড়িয়ে আছে। কি ভাবছিস? তোকে ভার্সিটি থেকে বের করে দেয়নি কেন? আমি কিছু না বলে দাঁড়িয়ে আছি। আমিও বলিনি আমার আব্বুকে, কারণ এটা তোর আর আমার মধ্যে ঝগড়া। যা করার আমিই করব, ভয় নেই, তোকে মারবো না, কিন্তু এমন কিছু করব যার জন্য তোকে সারা জীবন কষ্ট করতে হবে। আচ্ছা, তাই নাকি? তাই কি করবেন? সেটা সময় হলেই দেখতে পাবি। ঠিক আছে, আমি দেখে নেব কি করেন আপনি। দেখতে দেখতে কেটে গেল কয়েকটা দিন। নীলার আমাকে বিরক্ত করেনি, আর ওকে আগের মতো তেমন একটা দেখাও যায় না। সে যাই হোক, ভার্সিটিতে ধীরে ধীরে আমার একটা পরিচয় ছড়িয়ে পড়েছে। ভার্সিটির বড় এক ভাইয়ের বিয়ে উপলক্ষে অনেককেই দাওয়াত দিয়েছে। তার একটা কার্ড আমার হাতে পৌঁছেছে। বুঝতে পারছি না আমাকে কেন ইনভাইট করলো। তার সাথে আমার কোনো সম্পর্কও নেই। হতে পারে ভার্সিটিতে আমার পরিচয় চারদিকে ছড়িয়ে পড়েছে, তার জন্য ইনভাইট করতে পারে। যাই হোক, বিয়ের ব্যবস্থা করা হয়েছে রাতে। বিয়ের দিন পরিপাটি হয়ে সুন্দর করে সেজে তার বিয়েতে উপস্থিত হলাম। বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, বাইরে থেকে দেখতে বেশ সুন্দর লাগছে। ইস, কবে যে আমার বিয়ের জন্য এমনভাবে গেট সাজাবে। বাড়ির ভেতরে ঢুকে দেখলাম অনেকে এসছে। ভিড়ের মাঝেও তেমন কোনো একটা চেনা মুখ দেখলাম মনে হলো। ভালোভাবে খেয়াল করে দেখলাম নীলা শাড়ি পরেছে আজকে, দেখতে বেশ সুন্দরই লাগছে। কপালে কালো টিপ, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। বান্ধবীর সাথে দাঁড়িয়ে কথা বলছে, বেশ সুন্দর লাগছে দেখতে ওকে। নীলা যদি সবসময় এমনভাবে থাকতো তাহলে কতই না ভালো হতো। আমি এক কোণে দাঁড়িয়ে একভাবে দেখছি ওকে। এসে বসে দৌড়ে গিয়ে সেদিনের মতো আজকে একটা লিপ কিস করে দিই। নীলা ওর বান্ধবীর সাথে গল্প করার সময় আমাকে দেখে ফেললো। আমিও চোরের মতো করে নিজের চোখটা নামিয়ে বাইরে চলে এলাম। হার্টবিটে কেমন যেন ওঠানামা করছে, কেন যেমন হচ্ছে বুঝতে পারছি না। কিছুক্ষণ বাদে দেখলাম নীলা বাইরে এসে চারপাশটা দেখিয়ে বের হলো। আমি তো ভয়ে আছি আবার আমার কাছে না আসে। বাড়ির পাশে একটা ঘন বাগান আছে। নীলা বাগানের দিকে এগোতে লাগলো। খেয়াল করে দেখলাম নীলার পেছনে আরো দুইটা ছেলেও গেল। এর আগে তাদের কখনো দেখিনি। কেমন যেন সন্দেহ মনে হলো নিজের কাছে। আমিও চুপি চুপি গেলাম ওদের পেছনে। ছেলে দুটোকে দেখলাম নীলার মুখটা ধরে বাগানের দিকে এগোতে লাগলো। চারপাশে লাইটের আলোয় বাগানের ভিতরে অবস্থা আবছা আবছা দেখা যাচ্ছে। আমি পেছন থেকে যাওয়ার সময় আওয়াজ পেয়ে দেখলাম ছেলে দুটো দৌড়ে পালিয়ে গেল। নীলার দিকে তাকিয়ে দেখি নীলার ব্লাউজের দুই পাশের হাতাটা ছেঁড়া। ওর কাছে যাওয়ার সময় কিসের জন্য পা বেঁধে গেল, যার ফলস্বরূপ সোজার গায়ের উপরে গিয়ে পড়লাম। মনে হলো কেউ যেন পিছন থেকে
আমাদের উপরে লাইটের আলো ফেলছে। তাড়াতাড়ি উঠে ঘুরে দেখলাম নীলার বাবা ও তার বান্ধবীরা দাঁড়িয়ে আছে। পাশে সেই ছেলে দুটো। স্যার, ওই ছেলে দুজন আপনার মেয়ের সাথে অসভ্যতামি করতে গিয়েছিল। আমি ওই ছেলের দিকে আঙ্গুল তুলে দেখালাম। চুপ বেয়াদব ছেলে, কোথাকার কি ভাবছো আমি কিছু জানি না? এর আগেও তুমি আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করছো। স্যার, বিশ্বাস করুন, আমি কিছুই করিনি। নাহলে আপনি নীলাকে জিজ্ঞাসা করে দেখুন। নীলার দিকে তাকিয়ে দেখলাম সে মাথা নিচু করে কেঁদেই চলেছে। কিছু বলছে না। বুঝতে পারছি এটা হয়তো আমাকে ফাঁসানোর জন্য করেছে। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। যদি আমার বাবা জানতে পারে, জানি না তার কি অবস্থা হবে। নীলার বাবা আমাকে এক নাগাড়ে কথা শুনেই যাচ্ছে, আর আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। নীলার বাবা চেঁচামেচিতে আরও অনেককে জড়ো হলো। কিছু বয়স্ক মানুষ আছেন যারা বলছেন, ছি ছি ছি, প্রফেসরের মেয়ের কি সর্বনাশ হলো। এখন যদি সবাই জানতে পারে তাহলে কে বিয়ে করবে এই মেয়েকে। আরও অনেককে দেখলাম যারা নীলাকে নিয়ে কানাঘষা করছে। নীলার বাবার দিকে তাকিয়ে দেখলাম মুখটা কেমন যেন কাল হয়ে গেছে। হয়তো তার মেয়েকে নিয়ে মন্তব্য করছে সেজন্য। কয়েকজন মানুষ এসে একবারে বলে উঠল, সালাম সাহেব, যদি নিজের মান সম্মান ঠিক রাখতে চান তো মেয়েকে ছেলেটার সাথে বিয়ে দিয়ে দেন। কথাটা শুনেই তাদের মুখের দিকে তাকালাম। নীলাকেও দেখলাম কেমন যেন আটকে উঠলো। আমি ভাবছি সত্যি যদি আমার নীলার সাথে বিয়ে হয় তাহলে তো আমার জীবন তেজপাতা হয়ে যাবে। আর বাবাকে বা কী বলবো? নীলার বাবাকে দেখলাম কিছু বলছেন না, হয়তো ভাবছেন, কারণ অনেক সম্মান আছে তার সোসাইটিতে। এখন যদি তার মেয়ের নামে কোনো খারাপ ঘটনা ছড়ায় তাহলে তো তার সম্মানই থাকবে না। আমি ভাবছি নীলা সত্যিটা বলে দেয় না কেন, যে আমি ওর সাথে কিছুই করিনি। কিন্তু তা তো বলছে না। আমি যতবারই না করি কেউ আমার কোনো কথাই শুনতে চায় না। শেষমেশ এক প্রকার জোর করেই নীলার সাথে আমার ওই রাতেই বিয়ে দিয়ে দিল। আমি তো এখন শুধু আমার ভবিষ্যৎ নিয়ে ভাবছি। বলা যায় না, হয়তো নীলার মনে এটাই ছিল আমাকে বিয়ে করার। না হলে সেদিন বলেছিল কেন আমাকে সারা জীবন কষ্ট পেতে হবে। সেদিনই সেই ভার্সিটির বড় ভাইয়ের বিয়ের সাথে আমাদেরও বিয়ে দেওয়া হলো। নীলার বাবা আমাদের সাথে আসলেন না। কেন আসলেন না তা বলতে পারবো না। গাড়িতে বসে আছি আর ভাবছি বাড়ি থেকে বাবাকে কি বলবো। যদি রাত করে গিয়ে তার সামনে দাঁড়াই, যদি আবার মাথা ঘুরে পড়ে যায় তখন কি করব। নীলা আমার পাশে চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। হঠাৎ মনে হলো হাত দিয়ে আমার পেটে চিমটি কাটলো। মৃদুভাবে চিৎকার দিয়ে উঠলাম। নীলার দিকে তাকিয়ে দেখি কেমন যেন মাথা নিচু করে অসহায় শিশুর মতো করে বসে আছে, কিন্তু নিচে যে আমার 12টা বাজাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে। আরিফ আসলে সেদিন ঠিকই বলেছিল, ওর সাথে প্রেম করলে জীবন তেনা তেনা হয়ে যাবে। এখন তো বিয়ে করছি, না জানি কপালে কি আছে। বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু আব্বুকে ডাক দিচ্ছি না। নীলাই দেখলাম বাইরে থেকে বেল বাজালো। শ্যাম, তোর এতক্ষণ লাগে বা? গেট খোলার সময় বলতে বলতে খুলছিলেন। হঠাৎ মাঝপথে এসে আর কিছু না বলেই মুখ হা করে তাকিয়ে আছেন, যেন তার সামনে ভূত দাঁড়িয়ে আছে। আব্বু দরজার সামনে ঠায় দাঁড়িয়ে আছেন। অমনি নীলা নিচু হয়ে আব্বুর পা ধরে সালাম করলেন। আমি তো দেখে নিজেও হা হয়ে আছি, তাহলে সেও নিচু হতে পারে? শ্যাম, কে এই মেয়ে? আসলে আব্বু আমি আর কিছু বলতে পারছি না, মুখ দিয়ে যেন আর কথাই বেরোতে যাচ্ছে না। আমরা দুইজন মিলে বিয়ে করেছি। নীলা এমনভাবে বলল যেন বিয়েটা ওর কাছে স্বাভাবিক ব্যাপার। বুঝলাম, কিন্তু শ্যাম তো কোনো মেয়ের সাথে প্রেম করতো না, তাহলে তুমি কে? এই সেরেছে। নীলা আবার বলে দেবে না তো যে আমি ওর সাথে খারাপ ব্যবহার করেছি? আসলে আমি ওকে না করেছিলাম কাউকে কিছু না বলতে, কারণ যদি জানাজানি হয়ে যায় তাহলে সমস্যা না। আমি শুধু নীলার মুখের দিকে তাকিয়ে হা হয়ে আছি। মেয়েটা কিভাবে পারে এত সুন্দর করে মিথ্যা কথা বলতে? যাই হোক, বাঁচা গেল, সত্যিটা বলেনি। কিন্তু কেন বললো না বুঝতে পারছি না। শ্যাম তো বিয়ে বাড়িতে গিয়েছিল, কিন্তু তুমি কোথা থেকে এলে? আসলে বিয়েটা আমারই ছিল, আমি সিয়ামকে বলেছিলাম যেতে, আর সুযোগ বুঝে দুইজনে পালিয়ে চলে এসেছি। আমি তো শুধু বোকার মতো নীলার দিকে তাকিয়ে আছি। কি বলে এই মেয়ে, না জানি আরো কি কি দেখতে হবে। শ্যাম, কথাটা কি সত্যি? আব্বা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি তো কথা বলার মতো শব্দ হারিয়ে ফেলেছি। কি বলবো ভেবে পাচ্ছি না। কি হলো, কথা বলছিস না কেন? বল, না হলে কিন্তু আমি বাধ্য হব যে তুই আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছিলি। নীলা আমার কানের কাছে মুখ নিয়ে বলল। আমি নীলার মুখের দিকে তাকালাম। একটা মুচকি হাসি দিয়ে মুখ ঘুরিয়ে নিল নীলা। জানি না হাসির অন্তরালে কি ছিল। শ্যাম, জি ও যা বললো কথাটা কি সত্যি? জি 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 আব্বু। আব্বু দেখে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি তো ভয় আছি, না জানি আবার বাড়ি থেকে বের করে দেয় নাকি। হঠাৎ দেখে আব্বু হেসে উঠলেন হা হা করে। বুঝতে পারছি না আব্বু আবার পাগল টাগল হয়ে গেল নাকি। সাব্বাস, এতদিনে একটা ভালো কাজ করেছিস। অন্তত তোর জন্য হলেও এখন বাড়ির একজনের হাতের রান্না খেতে পারবো। বলে আমাকে জড়িয়ে ধরলো। আমি তো মনে মনে বলছি, হাতে রান্না না কচু খেতে পারবা। ওর মতো একটা মেয়ে চুলা কিভাবে ধরাতে হয় তাই জানে নাকি কে বলবে। বাইরে দাঁড়িয়ে কেন, ভিতরে আয়।
তুই যে আজকে বিয়ে করবি আমাকে আগে থেকে বললে তোদের রুমটা সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখতাম। মনে মনে বলছি, আমি যদি জানতাম যে আজকে আমার বিয়ে হবে তাহলে বাড়ি থেকে বেরোতাম না। শ্যাম, তুই একটু বৌমাকে নিয়ে ছাদে যা, আমি রুমটা গুছিয়ে দিচ্ছি। না বাবা, তার কোনো দরকার পড়বে না। কেন পারবে না? ঠিক আছে, তাহলে সিয়াম একাই সাথে যাক, আমি আপনাকে সাহায্য করছি। আমি তো বারবার অবাক হচ্ছি নীলার আচরণে। একটা মানুষ কিভাবে এত পরিবর্তন হতে পারে। দেখলাম সেখানে না থাকাই ভালো। ছাদে উঠে দাঁড়িয়ে আছি। রাফিকে একটা ফোন দিয়ে দেখি কি করতেছে। হ্যালো। কিরে সিয়াম, এত রাতে ফোন দিলি, কি হয়েছে? দোস্ত, আমি তো শেষ। মানে কি হয়েছে তোর? আমি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছি। কি হলো, কথা বলছিস না কেন? কি হয়েছে তোর? আমি না বিয়ে খাইতে গিয়ে বিয়ে করে ফেলছি। কি কি বলছিস তুই? মাথা ঠিক আছে তোর? আর বিয়ে করে ফেলছিস মানে কোথায় এখন তুই? বাড়িতে। বাড়িতে? হ্যাঁ। 1 মিনিট, পুরো ঘটনাটা খুলে বলবি কি হয়েছিল? তারপর রাফিকে পুরো ঘটনাটা খুলে বললাম। আমার কথা শুনে দেখি রাফি ওপাশ থেকে হা হা করে হাসছে। দেখ রাফি, হাসবি না, টেনশনে আছে কিন্তু। বলেছিলাম না বড় বিপদ অপেক্ষা করছে। দূর শালা, এখন কি করব? কি আর করবি, আজকে তো তোদের বাসর রাত, যা ঘরে যা। হ, বাসর রাত। কে জানে আজকে আমার জীবনের শেষ রাত নাকি। ছাদে দাঁড়িয়ে কার সাথে কথা বলা হচ্ছে? আমি তাড়াতাড়ি ফোনটা কেটে পিছনে ঘুরে তাকালাম। কেউ না, রাফির সাথে কথা বলছিলাম। ও, যা ঘরে যা, বৌমা তোর জন্য অপেক্ষা করছে। আমি তো দাঁড়িয়ে আছি, ঘরে যাবার কোনো ইচ্ছে আমার নেই। ঘরে গিয়ে কি মরবো নাকি? কি হলো, যা। হ্যাঁ, যাচ্ছি। রুমে এসে দেখি নীলা খাটের উপরে টান টান হয়ে শুয়ে আছে। কে বলবে আজকে আমাদের বাসরাত? আমিও খাটের দিকে গিয়ে যেই শুতে যাব, অমনি নীলা বলে উঠলো, খাটের উপর বসবি না বলে দিলাম, নিচে শুয়ে পড়ো যা। নিচে কেন? তাছাড়া এটা আমার বাড়ি, ঠিক আছে? আমি যা বলবো তাই। আচ্ছা, তাই নাকি? বলবো নাকি তোর বাবাকে? কি যেন বললেন? সমস্যা নেই, আমি নিচে শুয়ে নেব। নিচে বিছানা করে শুয়ে পড়লাম। আমার মতো মনে হয় আর কেউ নেই যে বাসরাতে বউকে খাটে রেখে নিচেই শুতে হয়। আপনাদের মতো যদি কারোর সাথে এমন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকালে মনে হলো আমাকে কেউ পানি দিয়ে ভিজাচ্ছে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দেখি নীলা বালতি হাতে করে দাঁড়িয়ে আছে। নিজের দিকে তাকিয়ে দেখলাম আমার সমস্ত শরীর ভেজা। আপনি আমার গায়ে পানি মারলেন কেন? অমন পড়ে পড়ে ঘুমাচ্ছিলি, দেখলাম উঠলি না তাই। আপনি চাইলে আমাকে ডাক দিতে পারতেন, পানি মারার দরকার কি ছিল? চুপ, বেশি কথা বলবি না, না হলে কিন্তু বলে দিব বিছানা ভিজে গেছে। যা বাথরুমে গিয়ে ধুয়ে দে, আমি ভার্সিটি যাচ্ছি। বলে বালতিটা রেখে হর্ন করে বেরিয়ে গেল। আমি তখন থহে বসে আছি। এই সকাল করে জামা কাপড়গুলো ধুতে হবে, এই মেয়ে তো দেখি আমার জীবনটা পুরো তেজপাতা বানিয়ে ছাড়বে। জামা কাপড়গুলো ধুয়ে ছাদে মেলে দিচ্ছি। ভাগ্য ভালো যে আব্বাসকে সকালে রেস্টুরেন্টে চলে গিয়েছিল, না হলে যে কি জবাব দিতাম যে সকাল করে জামা কাপড় বিছানা ধুচ্ছি কেন। অবশ্য না বললেও হয়তো অন্য কিছু অনুমান করতো। রুমে এসে দেখি ভার্সিটি যাওয়ার মতো সময় এখনো আছে। তাড়াতাড়ি রেডি হয়ে ভার্সিটি চলে গেলাম। গেট দিয়ে ভিতরে ঢুকতেই দেখি নীলা আবার আগের মতো র্যাগিং করা শুরু করেছে। বাইকের উপর বান্ধবীদের নিয়ে বসে আছে। আমি ঢুকতেই রাফি কোত্থেকে যেন উড়ে আসলো। কিরে সিয়াম, কোথায় ছিলি? তোদের না কালকে বিয়ে হলো? নীলা দেখি সে কখন ভার্সিটি চলে আসছে। আর বলিস না, সকালে বিছানা জামা কাপড় ধুতে গিয়ে দেরি হয়ে গেছে। কেন, কালকে কয়বার শর্ট দিয়েছিস যে সকালে বিছানা ধুয়ে দিলি? আর শর্ট, আমার সাথে যে হয়েছে না দোয়া করি এমন বউ যেন আর কারো কপালে না জোটে। কেন, কি হয়েছে? কিছু না, সে এক বড় বিশাল ইতিহাস, পরে বলবো। রাফিকে রাতের কথা বলা যাবে না, না হলে পুরো বন্ধু মহলে মাখিয়ে ফেলতে পারে। ভাই ভাই, কই ছিলেন আপনি? নীলয় দৌড়াতে দৌড়াতে সে কথাটা বলল। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? দেখছেন না নীলা আবার কি শুরু করেছে? যাকে সামনে পাচ্ছে তার সাথে র্যাগিং করছে। ভাই, আপনাকে কিছু একটা করতে হবে। কি বলো? আমি কি করব? কি যে বলেন না ভাই, আবার ওই সেদিনের মতো কিস করে দেন, ঠিক হইয়া যাইব। শালা, 2টা কিস করার জন্য আজকে আমার যে পরিস্থিতি সামলাতে হচ্ছে, তুই আমার জায়গায় থাকলে বুঝতি। মনে মনে বললাম কথাগুলো। কি হলো ভাই, কি ভাবছেন? চলেন। নীলয়, আজকে আমার মন ভালো নেই, তাই কিছু করতে পারবো না। তবে কালকে যদি করে তখন দেখব। না ভাই, এইটা হতে পারে না, চলেন, কিছু একটা কইতেই হবে। কি আর করার, নীলয় জোলাজুলিতে রাজি হয়ে গেলাম। তুই এখানে দাঁড়া, আমি আসছি। নীলা দিকে এগিয়ে গেলাম। নীলার সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমি কাছে যেতেই নীলা ছেলেটাকে চলে যেতে বলল। কি হয়েছে? তোমার সাথে আমার কিছু কথা আছে। তাহলে আমাকে তুই করে বলছেন কেন? আমাকে তুমি বলার অধিকার কে দিল তোকে? তুই আমার থেকে জুনিয়র, সেই জন্য তোকে তুই করে বলার অধিকার আমার আছে। আচ্ছা ঠিক আছে, তবে আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনার বান্ধবীদেরকে চলে যেতে বললে ভালো হয়। যা বলার ওদের সামনেই বল।
নীলা, ও না তোর স্বামী? তো কালকে রাতে কি করলি ওর সাথে? চুপ, ভার্সিটির কেউ যেন জানতে না পারে, ঠিক আছে? বল, কি বলবি? দেখুন, হতে পারে আপনি আমার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ফাঁসিয়ে বিয়ে করেছেন, সেটা বড় কথা নয়। তাহলে কোনটা বড় কথা? বড় কথা হলো ভার্সিটির বাড়ি কখনো এক করবেন না। মানে? ভার্সিটিতে আমার একটা নাম আছে, সুতরাং আপনার সাথে আমার মাঝে মাঝে ঝগড়া লাগতেই পারে, কারণ অন্যরা আমাকে সম্মান দেয়। যদি কখনো কোনো কিছু হয়, সেই রাগ নিয়ে বাড়িতে গিয়ে আব্বুকে বলবেন না, আর বাড়ির বিষয় আলাদা, ঠিক আছে? তোরা শুনেছিস, মাত্র কয়েকদিন হলো ভার্সিটিতে এসেছে আর নিজেকে নেতা মনে করছে। ঠিক আছে, যা, বাড়িতে বলবো না, তবে বাড়িতে যে তোর কি অবস্থা করব ভাবতেও পারবি না। সেটা পরের চিন্তা। এবার যারা নতুন ভর্তি হয়েছে তাদের সাথে র্যাগিং করবেন না, ঠিক আছে? 100 বার করব, তাতে তোর কি? আমার অনেক কিছু, কারণ আমি ওদের লিডার। আমার কথায় নীলারা হেসে ওঠে। ঠিক আছে, দেখা যাবে, এখন সামনে থেকে যা। আমি একটু ভাব নিয়ে আঙ্গুল দেখে চলে এলাম, যাতে কেউ সন্দেহ না করতে পারে যে আমি ভয় পেয়েছি। বাহ ভাই, থ্রেড দিয়ে আসলেন, তা ওই দিনের মতো একটা কিস করে দিতেন, তাহলে উচিত শিক্ষা হতো। শোনো নিলয়, অতিরিক্ত খাবার খাওয়া যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তেমনি অতিরিক্ত কিস করাও ক্ষতিকর। কেন ভাই? দেখো, আমরা যখন অতিরিক্ত খাবার খাই তখন আমাদের কেমন যেন লাগে, ঠিক তেমনি দেখছো না কি পরিমাণ লিপস্টিক দিয়েছে ঠোঁটে? একবার ভাবো, ওগুলো যদি পেটে চলে যায় তখন কি হবে? হ ভাই, বুঝছি, চলেন ক্লাসে যাই। ক্লাসের দিকে হাঁটা দিলাম, তখন মনে হলো পিছন থেকে কোনো মেয়ে আমাকে ডাক দিল। ঘুরে দেখি মিমের সাথে একটা ভালো রকমের বন্ধুত্ব হয়েছিল, তবে সেটা ক্লাসের মধ্যেই। আজকে দেখি বাইরে থেকে ডাকছে। আমি দাঁড়িয়ে আছি, মিম আমার কাছে আসলো। কেমন আছো সিয়াম? ভালো, তুমি কেমন আছো? ভালো। তুমি দেখি মাত্র কয়েকদিনে ভার্সিটিতে ফেমাস হয়ে গেছো, চারপাশে তোমার নাম শোনা যায়। কি যে বলো না, আমি আবার কি করলাম? ওই যে নীলার সাথে যে তুমি টক্কর দাও, সেজন্য গেটের বাইরে থেকে দেখলাম নীলার সাথে কথা বলছিলে। কি বললো? ওইসব পাগল ছাগলের কথা বাদ দাও তো। একটু জোরেই বললাম, যাতে নীলা শুনতে পারে। খেয়াল করে দেখলাম নীলা আমার দিকে তাকালো। এখনো বুঝতে পারিনি মনে হয় যে আমি ওকে বলেছি। আসতে বলো, নীলা শুনতে পাবে। পেতনি ডাইনি কটকটি, ও কথা শুনতে পেলে কি আমি ভয় পাই নাকি ওকে? নীলার দিকে তাকিয়ে বললাম। নীলাকে দেখলাম আমার দিকে তাকিয়ে কটর মটর করছে, হয়তো বুঝতে পেরেছে। চুপ, ক্লাসে চলো তো। মিম আমার হাত ধরে টান দিল। নীলার দিকে তাকিয়ে দেখলাম এখন আমার দিকে তাকিয়ে আছে। আবার দেখি আমাদের হাতের দিকে তাকায়, জ্বলছে নাকি ভিতরে ভিতরে কে জানে। ক্লাসে আমি আর মিম পাশাপাশি বসেছি। কিছুক্ষণ বাদে দেখলাম নীলা একবার আমার ক্লাসের সামনে থেকে ঘুরে গেল। জানি না কেন আসছিল। ভার্সিটি শেষ করে ক্লাস থেকে বের হয়ে দেখি নীলা সেই জায়গায় দাঁড়িয়ে আছে এখনো। সিয়াম, চলো ক্যান্টিন থেকে ঘুরে আসি, একসাথে বসে কফি খাবো। নীলাকে দেখলাম আমাদের দিকে তাকিয়ে আছে। আমি আর না করলাম না, দুজনে মিলে ক্যান্টিনে বসে একসাথে কফি খেলাম। তারপর মিমের সাথে অনেকক্ষণ ঘোরাঘুরি করে বাড়িতে আসতে দেরি হয়ে গেল। বাড়ির ভেতরে ঢুকে তো আমি অবাক। দেখি নীলা শাড়ি পরেছে, বাবা খাবার টেবিলে বসে আছেন, আর নীলা বাবার প্লেটে খাবার বেড়ে দিচ্ছেন। কিরে সিয়াম, আজকে এত দেরি করলি কেন আসতে? আয় খেয়ে নে, বৌমা নিজের হাতে রান্না করছে, খেয়ে দেখ কি স্বাদ হয়েছে। যতটা না অবাক হয়েছে এখন, তার থেকে আর বেশি অবাক হচ্ছি যে নীলা রান্না করতে পারে। আব্বুর কথা মতো খেতে বসলাম। এই নে খা। আব্বু আমার দিকে এগিয়ে দিতে গেল। বাবা, আপনি ওখানে ওগুলো সিয়ামের জন্য আমি তুলে রেখেছি। বলে নীলা আমার দিকে তরকারি বাটি এগিয়ে দিল। আমি খাবারগুলো প্লেটে নিয়ে যেই গালে দিয়েছি, আমার কি আর চলে? এত পরিমাণ ঝাল দিয়েছে, মনে হচ্ছে বাজারের সব মরিচগুলো আমার তরকারিতে। না পারছি ঝালে চিৎকার করতে, আর না পারছি উঠে যেতে, কারণ আব্বু বসে আছে পাশে। কষ্ট করে কোনো রকমে চিবুচ্ছি। কিরে সিয়াম, তোর চোখ দিয়ে পানি বের হচ্ছে কেন? খুশিতে আব্বু, আসলে অনেকদিন এরকম খাবার খাইনি তো, তাই খুশিতে চোখ দিয়ে পানি বেরোচ্ছে। নাক টানতে টানতে ঝালের চোটে চোখের পানি নাকের পানি এক হয়ে গেছে। নাও, আরো বেশি করে খাও। বলে নীলা আমার প্লেটে আরো বেশি করে তুলে দিল। নীলার মুখে থেকে তাকালাম, চোখে পানি ঝাপসা ঝাপসা দেখছি। কোনো রকমে গেলে সোজা বাথরুমে গিয়ে পানি ছেড়ে দিয়ে গাল হা করে নিচে বসে আছি। ঝালে তো আমার শরীর জ্বলছে। এই মেয়ে তো দেখে আমার জীবন একেবারে তেনা তেনা করে ছাড়বে। বিকেলের দিকে নিজের রুমে খালি গায়ে হয়ে চিত হয়ে শুয়ে আছি। এখন আমার মুখ ঝালে লাল হয়ে আছে, আর সারা শরীর তো জ্বলেই যাচ্ছে। ফ্যানটা ছেড়ে দিয়ে হাওয়ায় ফ্যানের দিকে তাকিয়ে শুয়ে আছি। হঠাৎ করে চোখটা কেমন যেন বন্ধ হয়ে আসলো। মনে হয় কেউ আমার গালের মধ্যে পানি ঢালছে। আমি কাশতে কাশতে উঠে বসলাম। দেখি নীলা হাতে মগ নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি আমার গালে পানি দিলেন কেন? আমার গলার ভিতর অব্দি পানি চলে গেছে। বিছানায় ঘুমাতে কে বলেছে তোকে? আর এসব কি? যা তাড়াতাড়ি জামা গায়ে দে।
আমার বাড়ি, আমি খালি গায়ে থাকবো না তো বিছানায় ঘুমাবো, সেটা আমার ব্যাপার, আপনার কি? আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি তোর বাবাকে গিয়ে বলে দিই। না না, যাচ্ছি। আমার বাড়ি, আমারই সব কিছু, আর আমার উপরে দখলদারি না জানি আরও কি আছে কপালে। একটা টি শার্ট পরে দেখি নীলা আয়নার সামনে বসে মুখে ময়দা মাখছে। বুঝি না মুখে এত ময়দা মাখার কি আছে? এই বিকাল করে সে আবার কোথায় যাবে? কি ব্যাপার, আপনি মুখে ময়দা মাখছেন কেন? বলে দাঁতে দাঁত চেপে ধরলাম, না জানি কি বলে ফেলেছি। ওই কি বললি তুই? না মানে আমি বলছিলাম যে বিকাল করে মুখে মেকআপ নিচ্ছেন, কোথাও যাবেন নাকি? বাড়িতে যাব। ও আচ্ছা, একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। যাক, অন্তত কয়েকটা দিন শান্তিতে থাকতে পারবো, মনে মনে খুশি হচ্ছি। অত খুশি হবার দরকার নেই, তুইও যাবি আমার সাথে। কথাটা শুনে যেন মুখের হাসিটা উড়ে গেল। আমি যাব মানে? যাবি। আমি ওখানে গিয়ে কি করবো শুধু শুধু? আপনি বিরক্ত বোধ করবেন, আপনি চলে যান। বলছি না বেশি কথা বলবি না, নে তাড়াতাড়ি তৈরি হ। কথাটা বলেই নীলা বাইরে বের হতে লাগলো। আমি বাইরে অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসো। কথাটায় কেমন যেন শকড হলাম। তুমি করে বললো মনে হলো, নাকি সেটা আমার মনের ভুল, ঠিক বলতে পারবো না। কি হলো শ্যাম, কোথায় যাবি? বৌমা ডাকছে যে। এবার বুঝতে পারছি কেন তুমি করে বললো। দেখুন না বাবা, বাড়ি থেকে আব্বু ফোন করে বলছে তারা নাকি আমাদের বিয়ে মেনে নিয়েছে, আজকে বিকেলেই যেন যাই, কিন্তু সিয়াম যেতে চাইছে না। আমি তো শুধু অবাক হচ্ছি, ওর বাবা নাকি মেনে নিছে। আরে ওর বাবাই তো বিয়ে দিল। কিরে শ্যাম, সত্যি নাকি? জি। তাহলে যা, বৌমার সাথে না করছিস কেন? ওর নাকি ভয় করছে। শ্যাম, তুই ছেলে হয়ে ভয় পাচ্ছিস, বিয়ে করার সময় তো ভয় কোথায় ছিল? তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে বুঝতে পারতে। মনে মনে বললাম কথাটা। যা তাড়াতাড়ি তৈরি হয়ে নে। কি আর করার, তৈরি হয়ে চলে আসলাম নীলাদের বাড়ি। আগে কখনো আসিনি। বাড়িটা 2 তলা বিশিষ্ট। বাড়ি থেকে দেখতে বেশ সুন্দর লাগছে। ভেতরে ঢুকতে যাব, দেখি এক মধ্যবয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে। মনে হয় নীলার মা, কারণ সেদিনের ওই ঘটনায় তিনি সেখানে ছিলেন না। নীলা সোজা ভিতরে চলে গেল, আর আমি বাইরে দাঁড়িয়ে আছি। তুই ভিতরে আসলি আর ওকে আসতে বলবে না কে? কি হলো, তুমি বাহিরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। বাহ, তুমি করে বলছে, ভালোই তো। আমি ভিতরে আসলাম। কেমন আছো বাবা? জি মা, ভালো। আপনি কেমন আছেন? ভালো। বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে। আপনার শরীর ভালো আছে? আছে, কিন্তু মনটা খারাপ। কেন? এই যে তুমি আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেলে, কোনো মা কি তা সহ্য করতে পারে? কি বলে, আমি নাকি নীলাকে নিয়ে পালিয়েছি? তাহলে কি সত্যি কথাটা কেউ বলেনি তাকে? যাই হোক, নীলার সাথে রুমে আসলাম। দেখি রুমের চারপাশটায় নীলার ছবি লাগানো। রুমটা বেশ গোছানো, হয়তো আমরা আসবো বলে গুছিয়ে রেখেছে। শোনো। জি বলো। অত ন্যাকামি করা লাগবে না, আমার মা এসব কিছুই জানে না, জানলে সমস্যা আছে, সুতরাং সবার সামনে আমাকে আপনি করে বলবি না, ঠিক আছে? একেবারে স্বামী স্ত্রীর মতো আচরণ করবি, তাই বলে লটর পটল চলবে না, ঠিক আছে? মাথা নেড়ে সায় দিলাম। রাতে সবাই মিলে খেতে বসেছি। নীলার মা, দূর, কখন থেকে নীলার মা বলছি, সে তো আমার শাশুড়ি। টেবিলে খেতে বসেছি। আমার সামনে নীলা। খাবারের স্বাদটা এতটাই সুন্দর যে আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে। কি হলো বাবা, কাঁদছো কেন? আসলেই এমন খাবার আমি অনেকদিন খাই না, আমার মায়ের মতনই হয়েছে। কেন বাবা, তোমার মা রান্না করে না? আর চুপ করে আছে, বুঝতে পারছি সে কিছুই জানে না আমার সম্পর্কে। কি হলো, বললে না? আসলে আমার মা নেই বলেই চুপ করে মাথা নিচু করে বসে আছি। চোখের পানিগুলো প্লেটের এক পাশ দিয়ে টেবিলের উপর পড়ছে। অনুভব করলাম কেউ আমার পিঠে হাত রাখলো। তাকে দিকে শাশুড়ি, তার চোখে পানি দেখা যাচ্ছে। বোকা ছেলে, এত বড় হয়ে গেছো, এখনো কান্না করছে, কেমন মেয়ে মানুষের মতো। আমিও তো তোমার আরেক মা, এখন থেকে খেয়ে নাও। খাওয়া দাওয়া শেষে রুমে এসে যে বিছানায় শুতে যাব, নিচে ঘুমানোর দরকার নেই, উপরে আসো। আমি তো রীতিমতো অবাক। আমি নিলে এক খাটের উপর পাশাপাশি। খাটের উপর শুতে দেওয়ার মানে এই না যে সব কিছুর পারমিশন দিয়েছি, মাঝে কোলবালিশ থাকলো, এটা পার হয়ে আসলে কুচি কুচি করে ফেলবো। হ্যাঁ, বিছানায় শুয়ে পড়লাম। নীলাদের বাড়িতে যে কয়েকদিন ছিলাম, শাশুড়ির কাছ থেকে জামাই ওদের পেয়েছে সেই রকম। নীলা অনেক ভালোভাবে ছিল। ইস, নীলা যদি সবসময় তেমনই থাকতো। বাড়িতে আসছি আজকে সকালে, রুমের মধ্যে বসে আছি। তোকেও তো ন্যাকামি করতে বলেছিল কে আমার বাড়িতে? মানে বুঝলাম না, আমি আবার কি করেছি? কি করেছিস মানে? খুব ভালো লাগছিল তাই না? আরামের ছিলে, মনে রাখিস, এখন থেকে তা আর হবে না। বুঝলাম না, বাড়িতে আসার পর থেকে নীলার আবার কি হলো? পরদিন রেডি হয়ে ভার্সিটি যাব, ভাবলাম আমি আর নীলা আজকে একসাথে যাব, কিন্তু তার হলো না।
নীলা ওর বান্ধবীদের সাথে বাইকে করে আগেই চলে গেছে। ভার্সিটির গেট দিয়ে ঢুকতেই নিলয় দৌড়ে এসে হাজির। কি হয়েছে নিলয়? ভাই আপনি আসছেন, দেখেন নীলা কি করছে। দেখলাম চুলের সাথে চুনগাম লাগিয়ে দিয়েছে। ভাইয়ের একটা কিছু করতে হবে। ঠিক আছে, তবে তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ ভাই বলেন? ওদের উস্কে দিতে হবে যাতে ওরা তোমার দৌড়ানি দেয়। কি বলেন ভাই, আপনি বাঘের সামনে খাবার বানাতে চাচ্ছেন? কিছুই হবে না, যাও। নিলয় জানি না কি বললো নীলাদের। দেখলাম সবাই মিলে ওরা দৌড়ানি দিচ্ছে। আমি সুযোগ বুঝে ওদের বাইকের চারপাশে চুনগাম লাগিয়ে দিলাম। এমনভাবে লাগিয়েছি যাতে কেউ দেখতে না পারে। আমি আর সেখানে দাঁড়াইনি, বাড়িতে চলে আসলাম। কিছুক্ষণ বাদে দেখলাম নীলাও চলে আসছে। জামা কাপড়ে চুনগাম লেগে আছে, চোখে মুখে রাগ ও বিরক্তির ছাপ। আমার দিকে কেমন করে যেন তাকিয়ে দরজাটা বন্ধ করে দিল। আমার দিকে এগিয়ে আসছে। তাহলে কি নীলা জেনে গেছে চুনগাম কে লাগিয়েছে? না জানি কপালে আজকে আর কি আছে। নীলা আমার কাছে এগিয়ে আসছে। আমি তো ভয়ে ভিজা বেড়ালের মতো চুপসে আছি। না জানি কপালে কি আছে আজকে। কি ব্যাপার, আপনি আমার দিকে এভাবে তাকিয়েছেন কেন? আর কাছে আসছেন কেন? আসছি কেন জানিস না? কি করেছিস তুই? আমি আবার কি করলাম? এগুলো কি করেছিস? কি বলছেন? আমি আবার এগুলো কখন করলাম? কখন করলি মানে? ভার্সিটিতে বাইকের সাথে লাগিয়েছিল কে? সেটা আমি কিভাবে বলবো? ভালো সাজা হচ্ছে আমার সাথে। কি আর করার, পুরোনো অভ্যাস তো আর বাদ দেওয়া যায় না। তাছাড়া তো নীলা এখন আমার বউ, তাই আবার লিপকিস করে দিলাম। দেওয়ার সাথে সাথেই নীলা আমাকে জোরে ধাক্কা দিল। পেছনের দেয়াল থাকায় মাথাটা সোজা দেয়ালের সাথে লাগলো মনে হলো। তারপর কি হয়েছে আমার আর মনে নেই। যখন জ্ঞান ফিরল তাকে দেখে আমি হাসপাতালের কেবিনে শুয়ে আছি, মাথায় ব্যান্ডেজ করা। পাশে নীলা বসে আছে, অন্যদিকে মুখ করে। অনেক বাংলা ছবিতেই দেখেছি কারো মাথায় যদি আঘাত লাগে তার নাকি মেমোরি লস হয়ে যায়। ভাবছি তেমন একটু অভিনয় করলে কেমন হয়, তাহলে নীলারও মন মানসিকতা বুঝতে পারবো। দেখলি আমাকে কিস করার জ্বালা, সোজা হাসপাতালে ভর্তি করা লাগলো। শালির এখনো দেখি দিমাগ কমেনি। কোথায় আমার মাথা ফেটে গেছে তার জন্য মনের মধ্যে একটু ভয় থাকবে, যত্ন নেবে তা না। ঠিক আছে, আমিও কি কম নাকি? মানে কি আপনি? দেখ, আমার সাথে অভিনয় করবি না, ঠিক আছে? কি আপনি আর কি বলছেন এসব? আর আমি কে? কোথায় এটা? আমি এখানে শুয়েছি কেন? নীলার মুখের দিকে তাকিয়ে দেখলাম চোখগুলো কেমন যেন বড় বড় হয়ে আছে, অবাক হয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ বাদে আব্বু আসলেন ভিতরে। আব্বুর সাথে একটু অভিনয় করা দরকার। কেমন ছেলে তুই, খাট থেকে পরে মাথা ফেটে যায়? এই কি বলে? আমি নাকি খাট থেকে পড়েছি? খাট থেকে পড়লে কি কারো মাথা ফাটে? যাই হোক, বলা যাবে না কি হয়েছিল। এখন কেমন লাগছে তোর? ভালো, কিন্তু কে আপনি? আব্বুকে দেখলাম অবাক হয়ে তাকিয়ে আছে। একবার নীলার দিকে তাকায় তো আরেকবার আমার দিকে তাকায়। মানে ফাজলামি করছিস নাকি আমার সাথে? আমি কিছু বললাম না, যদি আবার সন্দেহ করে। কিছুক্ষণ বাদে ডাক্তার আসলেন। খেয়াল করে দেখলাম এটা সোহাগের বোনের স্বামী। আমার সাথে ভালো পরিচিত আছে তার, বাবাও চিনেন তাকে। শফিক দেখ না, সিয়াম কি বলছে, আমাদের কাউকে নাকি চিনতে পারছে না। কথাটা শুনে তিনি একবার বাবার দিকে তাকান, আরেকবার আমার দিকে। হয়তো সে জানে আমার কিছু হয়নি। সুযোগ বুঝে চোখের ইশারায় বুঝিয়ে দিলাম আমি যা বলছি তা সত্যি। আসলে কাকা মাথায় প্রচণ্ড জোরে আঘাত লাগায় ওর কিছু মনে নেই, ভয় পাবেন না, 1-2 মাসের মধ্যে ঠিক হয়ে যাবেন। যাক, ভালোই হলো, বাড়িতে নিয়ে আসা হলো আমাকে। মাথা ফাটার কারণ হলেও পিছনে ঘুমানোর সৌভাগ্য হয়েছে। নীলাও দেখি আমার সাথে তেমন একটা জোর করে না। কেটে গেল 20 দিন। নীলা তো রোজ ভার্সিটি যায়, কিন্তু আমার সাথে যাওয়া হয় না। জানি না ভার্সিটি গিয়ে নীলা কি করে এখন। রাতে শুয়ে আছি, হালকা শীত পড়তে শুরু করেছে। ইচ্ছে করেই নীলার পায়ের উপর পা তুলে দিলাম। মনে হলো কোনো পিঁপড়া কামড় দিল। তাড়াতাড়ি বাটা সরিয়ে নিলাম। নীলা আমার দিকে ঘুরে মুখটা কাছে নিয়ে এসে বলল, আমার গায়ে পা দিবি না, ঠিক আছে? তুমি নাকি আমার বউ, পা দিলে কি হবে? অনেক কিছু দিতে না বলছি তো দিবি না। নীলা টোটা আমার মুখের কাছেই। ইচ্ছে করছে আজকে একটা বসিয়ে দেই। বউ, একটা কথা বলি। কি? তোমার ঠোঁটগুলো না খুব সুন্দর, একটা কিস দেই। চুপ, বেশি কথা বলবি না, না হলে কিন্তু নিচে ঘুমাতে হবে। আমি আর কিছু না বলে পাশ ফিরে ঘুমিয়ে পড়লাম। সকালে নীলা ভার্সিটি চলে গেল। ভার্সিটিতে যাওয়ার জন্য খুব মন চাইছে, কিন্তু পারছি না, যদি নীলা জেনে যায় সেজন্য। দুপুরের দিকে খেয়ে দিয়ে শুয়ে আছি। রাফিকে ফোন দিলাম, অনেকদিন ধরে কথা হয় না। কিরে রাফি, কেমন আছিস? সিয়াম, তুই তোর নাকি মেমোরি লিস হয়ে গেছে? আরে না। মানে? রাফিকে ঘটনাটা খুলে বললাম। তুইও পারিস বউয়ের নির্যাতন থেকে বাঁচার জন্য শেষে কিনা মেমোরি লিসের অভিনয়। কি আর বলবো বল, ভার্সিটিতে তো যেমন তেমন, কিন্তু বাড়িতে তো আমার এক মুহূর্ত শান্তিতে থাকতে দেয় না। ভালোই তো, আর কতদিন? দেখি সময় হোক। ও আচ্ছা, রাখলাম। কথাটা বলে ফোনটা রাখতেই
পিছনে তাকে দেখি নীলা ঘরের ভেতর প্রবেশ করছে। এই যা, ও আবার আমাদের কথা শুনে নেয়নি তো? যদি শুনে থাকে তাহলে তো আজকে আমার কপালে শুনে আছে। তুমি না মানে আপনি আজকে এত তাড়াতাড়ি চলে আসলেন কেন? এই যা, আপনি বলে ফেললাম আবার। এখন যদি বুঝতে পারে যে আমার কিছু হয়নি তাহলে তো আমি শেষ। সেটা তোকে বলতে হবে? আমি কখন আসবো না যাব সেটা আমার ডিসিশন। ও, মনে হয় নীলা কিছু শোনেনি। যাক, বাঁচা গেল। নীলাকে দেখলাম ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো। কিছুক্ষণ বাদে আবার হাজির, হাতে 2টা চায়ের কাপ। বুঝলাম না এই দুপুরবেলায় চা কেন, আবার 2টা কাপই বা কেন? এই নাও, এটা তোমার জন্য। বুঝতে পারছি না এমন করছে কেন। কোনো কিছু না বলে চায়ের কাপটা হাতে নিলাম। চাটা কেমন যেন লাল লাল দেখাচ্ছে। কোনো কিছু না ভেবেই দিলাম চুমুক। ওরে মারে, আমার নাক মুখ সব জ্বলে গেল। চা না পুরো মরিচের গুঁড়ো। মুখ দিয়ে লালা বের হচ্ছে ঝালে। আব্বু বাসায় নেই তাই দৌড়ে নিচে গেলাম। ফ্রিজে একটা মিষ্টি রাখা ছিল, গপ গপ করে গালের ভিতরে নিয়ে আস্তে আস্তে খাচ্ছি। ঝালটা এখন একটু কম লাগছে, কিন্তু নাক আর গলা এখনো জ্বলছে। আস্তে আস্তে আবার রুমে চলে আসলাম। নীলা খাটের উপর বসে আছে, মুখ দেখে মনে হচ্ছে প্রচুরভাবে রেগে আছে। আপনি আমাকে মরিচের গুঁড়ো খাওয়ালেন কেন? আমার সাথে অভিনয় করা, তাই না? বলে উঠে আসলো। হাতের কি একটা বড় সড়ো বাটামো আছে। কি বলছেন? আমি আবার কখন অভিনয় করলাম? আমার সাথে এমনই বা করছেন কেন? আবার এইটা দেখছিস, এটা দিয়ে মেরে সত্যি সত্যিই তোর মেমোরিয়ালস কুড়িয়ে দেব। আমার ভুল হয়ে গেছে, আমি জিন্দিগি তো করবো না, মাফ করে দিন। আমি ভয়ে ভয়ে আছি যে সত্যি সত্যি না মেরে দেয়। ঠিক আছে, মনে থাকে জানো। হ্যাঁ, থাকবে। না, এভাবে আর চলা যায় না। সবসময় যা বলবে তাই মেনে নিতে হবে নাকি? আমি শেষ দেখে ছাড়বো। কালকে ভার্সিটিতে যেয়ে নে আগে। আর আব্বুকে বিষয়টা জানানো দরকার। শুধু শুধু এমন অত্যাচার কয়েকদিন সহ্য হয়? আব্বু আজকে বাসায় আসুক, বলে দেব। জানি সে আমাকে প্রচুর বিশ্বাস করে। আমার কথা তার বিশ্বাস হবেই যে তার ছেলে আর যাই করুক কোনো মেয়ের ইজ্জত নষ্ট করতে পারে না। নীলা বিছানায় শুয়ে আছে, মনে হয় ঘুমিয়ে পড়েছে। আমি দরজা রুকিয়ে দিয়ে আবার নিচে এসে বসে আছি। কিছুক্ষণ বাদে আব্বু আসলেন। কিরে শ্যাম, এখানে বসে আছিস কেন? আর বৌমা কোথায়? ওপরে ঘুমিয়ে আছে। ও, কিন্তু তোকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর? কিছু না, তোমাকে একটা কথা বলার ছিল। কি বলবি বল। আব্বু, আমার কোনো মেমোরি লস হয়নি। আমি এতদিন যা করেছি সব নাটক ছিল। বুঝলাম না, নাটক ছিল কিন্তু কেন? সেটা পরে বলবো, আগে বলো তুমি তোমার ছেলেকে কতটুকু বিশ্বাস করো? হঠাৎ এই প্রশ্ন কি হয়েছে তোর? কিছু না, আগে বলো বিশ্বাস করো কিনা। হ্যাঁ করি তো, কিন্তু কেন সেটা তো বলবি। আমার কিন্তু ভয় করছে। তোমার কি মনে হয় তোমার ছেলে কোনো মেয়ের ইজ্জত নষ্ট করতে পারে? মানে কি বলছিস এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। আব্বুকে কলেজে এসে কিস করার বিষয় ও বিয়ে বাড়ির বিষয়টা, নীলার সাথে আমার সাথে বিয়ে কিভাবে হয়েছিল সব কিছু খুলে বললাম। আব্বুকে দেখলাম কিছুটা সরে বসলেন। হয়তো কষ্ট পেয়েছেন তিনি, তবুও নিজেকে কেমন সামলে নিয়ে আমাকে বললেন, তাহলে তুই আর নীলা প্রেম করে বিয়ে করিসনি? না। এই ঘটনা এতদিন কেন বলিসনি আমায়? তুমি কষ্ট পাবে বলে আর বলা হয়নি। তুই এখানে থাক, আমি নীলার সাথে কথা বলে আসি। তুমি ওকে কিছুই বলবে না, যা বলার আমি বলবো। কিন্তু শুধু এতটুকু বিশ্বাস রেখো যে আমি খারাপ কিছু করব না। দুজনের কথা শেষ হতেই নীলা এসে হাজির হলো। বাবা, আপনি কখন আসলেন? এই তো কিছুক্ষণ হলো। ও সিয়াম, তুমি আমাকে ডাক দিবা না? আসুন, আপনার খাবার বেড়ে দিচ্ছি। সিয়াম, তুমিও বসো। তিনজনে খাবার খেয়ে নিলাম। রুমে এসে খাটের উপর বসে আছি। নীল আসলো কিছুক্ষণ বাদে। ওই, আবার খাটের উপর কেন? নাম বলছি। আমার খাট, আমি নামবো না কি করবো সেটা আমার ব্যাপার। আচ্ছা, আমি এক্ষুনি তোর বাবাকে বলছি। তার দরকার পড়বে না, আমি বলে দিয়েছি। মানে কি বলছিস? আপনি এখন যা বলতে যাচ্ছিলেন আব্বুকে। কি? এমনভাবে বললো যেন অবাক হয়েছে। ওই, তোকে কে বলতে বলছে? কলারটা ধরে, তবে এবার মুখটা যথেষ্ট পরিমাণ দূরে আছে। তো কি বা করবো? রোজ রোজ আপনি আমাকে ভয় দেখাবেন আর যা করতে বলবেন তাই করবো ভেবেছেন? হ্যাঁ করবি, আমি যা বলবো তোকে তাই করতে হবে। মামা বাড়ির আবদার নাকি? আগে বল, তুই বাবাকে বলবি কেন? আপনি তো একদিন না তো একদিন বলেই দিতেন, তাই আমি বলে দিয়েছি। কে বলেছে আমি বলে দিতাম? আমি তো তোকে ভয় দেখানোর জন্য বলতাম। মানে? তুই আমাকে ভার্সিটির সকলের সামনে কিস করেছিলি, যার জন্য তোকে শাস্তি দেওয়ার জন্য বিয়ে করেছিলাম, আর তোকে ফাঁসানোর জন্য উপায় খুঁজছিলাম। আর তুই কি বলে দিলি বাবাকে? উনি কষ্ট পাবে না এখন? কষ্ট পেলে আমার বাবা পাবে, আপনার কি? আমার কি মানে? উনি আমার শ্বশুর হন। তাছাড়া তোর সাথে আমার শত্রুতা রয়েছে, ওনাকে বললি কেন? না বলে কি করব? আজকে আপনি আমার সাথে কি করেছেন আমার মুখটা এখনো জ্বলছে। করব, 100 বার করব, পারলে তুইও করিস। শুধু এতটুকু মনে রাখবি, যা দিবি তার থেকে বেশি পাবি।
আবারও কলারটা ধরলো। ঠিক আছে, সেটা দেখা যাবে। এখন নিচে চল। কেন? যাবি নাকি মারবো? এই না না, যাচ্ছি। বাবা, আপনাকে একটা কথা বলার ছিল। কি? সিয়াম আপনাকে যা বলছে সবই সত্যি, কিন্তু একটা কথা বলা হয়নি। কি? আসলে আমি সিয়ামকে ভালোবেসে ফেলেছিলাম, সিয়ামকে বিয়ের কথাও বলেছিলাম, কিন্তু ও না করে দেয়, সেজন্যই আমি তেমনটা করেছিলাম। আব্বু আমার দিকে তাকালো। আমি মাথা ঝাঁকিয়ে না করছি। আর অবাক হচ্ছি, মায়া বলে কি ও নাকি আমারে ভালোবাসে? ভালোবাসার তো কোনো বহিঃপ্রকাশ দেখলাম না। নাকি ওর মরিচের গুঁড়ো, বাটাম এগুলোকেও ভালোবাসা বলছে? বাবা দেখছেন, ও এখনো না বলছে। আপনি যদি বিশ্বাস না হয় তো আমার বান্ধবীদের সাথে কথা বলে দেখুন। আরে ওর বান্ধবীগুলোই তো আমাকে ফাঁসাইছে, ওদের কাছে আর কি শুনবে? মনে মনে বললাম। শ্যাম, এটা কি সত্যি? এখনো না করবে। আপনি চাইলে আমার বান্ধবীদের সাথে কথা বলুন। ঠিক আছে মা, তুমি ঘরে যাও, আমি বিষয়টা দেখছি। হ, আমার বালটা হয় শালি। আমার জীবন তেনা তেনা বানাইছে, এখন ভালোবাসা দেখানো হচ্ছে। ঠিক আছে, বাড়িতে কিছুই বলবো না, কারণ আব্বুর জন্য বলা যাবে না। পার্সি দিতে যাবো না কালকে, সেখানেই দেখে নেব। মনে মনেই বললাম। আচ্ছা, তোমরা দুজনে ঘরে যাও। আর শ্যাম, বৌমাকে যদি এরপর থেকে কিছু বলিস তো তোকে বাড়ি থেকে বের করে দিব। তুমি একটা মেয়ের জন্য আমাকে এই কথা বলতে পারলে? বলে রুমের দিকে হাঁটা দিলাম। নীলার মুখের দিকে তাকিয়ে দেখলাম এক বিজয়ের হাসি। ঠিক আছে, আমি দেখে নেব। রুমে চলে আসলাম। নীলাও আসলো। কেমন দিলাম এখন? কোথায় যাবা চান্দু? ঠিক আছে, আমি দেখে নেব। তুই আর কি দেখবি? আমার যা দেখার আমি তো দেখে নিয়েছি। আমার নিচের দিকে তাকিয়েই, এই ভালো হবে না কিন্তু। কত বড় ফাজিল মাইয়া। বিড়বিড় করে কি বলছিস? বলছিলাম যে আজকে কি বার? কেন? না মানে কপালে তো আজকে শনি দেখছি, তাই ভাবলাম শনির দশা হয়েছে। আরো কত কি হবে? বলেই বিছানায় শুয়ে পড়ল। রাত 12টা বাজে। নীলা খাটের উপর শুয়ে আছে আর আমি নিচে। শীত পড়েছে, তাই নিচে শোয়ার জন্য ঠান্ডা লাগছে। না, এভাবে নিচে থাকা যাবে না। যেভাবে হোক উপরে ঘুমাতে হবে। আস্তে করে রুমের দরজাটা খুলে স্টোর রুমে গেলাম। অনেক ময়লা আছে ঘরটিতে, চারপাশ দিয়ে তেলাপোকাও, অন্যান্য ছোট ছোট পোকামাকড়ও। 3টা তেলাপোকা নিয়ে এসে কম্বলের নিচে হালকা উঁচু করে নীলার পায়ের কাছে নিয়ে ছেড়ে দিয়ে শুয়ে আছি। আহ! নীলা জোরে চিৎকার দিয়ে ওঠে। আমি উঠে রুমের লাইটটা জ্বালিয়ে দেখি নীলা বসে আছে, পাগুলো এখনো কম্বলের ভিতরে আছে। কি হলো, চিৎকার দিলেন কেন? পায়ে মনে হলো কিসে যেন সুসুরি দিল। বলে আবারও চিৎকার দিয়ে দাঁড়িয়ে পড়ল। তেলাপোকাগুলো যেন মুক্তি পেল, ওরে দেয়ালের সাথে বসে পড়ল। কি, সামান্য তেলাপোকা দেখে ভয় পান? আমি ভয় পাই না, হঠাৎ করে তাই এমন মনে হলো। কিন্তু তেলাপোকাগুলো আসলো কোথা থেকে? খাটটা পুরনো হয়ে গেছে তো, তাই মনে হয় তেলাপোকা বাসা করেছে। কি? কেন, ভয় পেলেন নাকি? না, আমি ভয় পেতে যাব কেন? ঠিক আছে, তাহলে শুয়ে পড়ুন, আমি লাইটটা অফ করে দিই। এই না! কেন, ভয় পাচ্ছেন? মাথাটা নাড়িয়ে সায় দিল। আসলে হঠাৎ করে তো, তাই ভয় লাগছে। বলছিলাম আজকের মতো তুইও উপরে ঘুমা। না না বাবা, আমি নিচেই ভালো আছি। তুই কি আসবি নাকি আমি নিচে আসবো? থাক, আপনাকে আসতে হবে না, আমি উঠছি। বিছানে উঠে পাশ পেরে শুয়ে পড়লাম। মুখে বিজয়ের হাসি। নীলা, এখন কোথায় যাবে তুমি? সবাই তো শুরু, সামনে আরও কি কি দেখতে হবে তোমাকে। আজকে একটু সকালে ঘুমটা ভেঙে গেছে। উঠে দেখি নীলা এখনও ঘুম থেকে ওঠেনি। মাথায় আবারও সে রাতে শয়তানি বুদ্ধিটা জেগে উঠল। চারপাশটা খেয়াল করে দেখলাম তেলাপোকা 2টা ঘরের এক কোনায় দেয়ালের সাথে বসে আছে। ধরে আবারও কম্বলের ভিতরে দিয়ে বাথরুমে চলে আসছে ফ্রেশ হতে। কিছুক্ষণ বাদে চিৎকারের আওয়াজ আসলো। আমি তো খুশিতে গুলুমুলু হয়ে গেছি। যাই হোক, ইচ্ছে করে আজকে বাথরুম থেকে দেরিতে বের হলাম। দরজার সামনে দাঁড়িয়ে তো আমি শেষ। যা দেখলাম তার দেখার জন্য হয়তো আমি প্রস্তুতি ছিলাম না। দেখি নীলা সেই বাটামটা নিয়ে তেলাপোকা 2টারে মেরে একেবারে আলু ভর্তা বানায় ফেলছে। শালা তেলাপোকা আমাকে আর সুসুরি দিবি? বলে আরেকটা বাড়ি দিল। বাড়ি দেওয়ার সময় তো আমিও নিজেই ফাল দিয়ে উঠছি। আমি তো বেচারা তেলাপোকার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছি। আজ আমার জন্য তেলাপোকা 2টার এই অবস্থা। না জানি আমাকে আবার মরার পরে অভিশাপ দেয়। মেয়েটার মনে একটুও দয় মায় নাই। তেলাপোকাগুলোরে আলু ভর্তার মতো করে ফেলছে। এখন যদি নীলা জানতে পারে যে আসলে খাটে তেলাপোকা আমি ছেড়ে দিয়েছি আর ওর সাথে এমন করছি, না জানি কি হবে। একভাবে তাকিয়েছি তেলাপোকাগুলোর দিকে। কি হয়েছে? এভাবে তাকিয়ে কি দেখছিস? না, কিছু না, তেলাপোকাগুলোকে দেখছিলাম। কেন? আপনার একটু হাত কাঁপলো না তেলাপোকাগুলোকে মারার সময়? না, সাহস কত বড় আমার পায়ে সুসুরি দেয়। তেলাপোকা কি জানতো? জানলে তো মনে হয় না আর আপনাকে সুড়সুড়ি দিত। জানবে না মানে? জানতে হবে, না হলে এই অবস্থা হবে। আর হ্যাঁ, দেখে রাখ, আমার সাথে লাগতে আসলে বলা যায় না, তোরও এমন অবস্থা হতে পারে।
আমি কিছু না বলে দাঁড়িয়ে আছি। সত্যি বলতে ভয় করছিল। কেমন মেরে, কোনো বিশ্বাস নেই। বাড়িতে চুপচাপ সবকিছু সহ্য করে নেওয়াই ভালো। আচ্ছা, আমি ভার্সিটিতে যাব, থাকেন। তোরে ধরে রাখছে কে? বলে বাড়ি থেকে বের হয়ে আসলাম। রাস্তার পাশ দিয়ে হাঁটছি। হঠাৎ মনে হলো কেউ যেন পিছন থেকে মাথায় একটা থাপ্পড় দিল। মাথায় হাত দিয়ে পিছনে তাকাতেই পাশ দিয়ে বাইক চলে গেল। খেয়াল করে দেখলাম নীলা বাইকের পিছনে বসে আছে আর আমার দিকে তাকিয়ে মুখ বাঁকা করে চলে গেল। ঠিক আছে, ভার্সিটিতে তো আমিও যাচ্ছি, তখন না হয় দেখে নেব। রাফিকে ফোন দিলাম। কিরে, কোথায় তুই? ভার্সিটিতে। গেটের সামনে দাঁড়ামে আসছে। ভার্সিটির কাছে আসতেই দেখি রাফি দাঁড়িয়ে আছে, পাশে নিলয়। ভাই কেমন আছেন? আর কই ছিলেন এতদিন? আর বলো না, সে এক বিশাল বড় ইতিহাস। তো বলো, কেমন আছো? ভালো আছি, কিন্তু নীলা তো আমাদের অতিষ্ঠ করে তুলছে। কেন, কি হয়েছে? আর বললেন না ভাই, আপনাকে একটা ছবি দেখানোর ছিল। কি ছবি দেখি? নীলার ফোন বের করে আমাকে দেখালো, যেখানে নীলার বান্ধবী সুমাইয়া একটা ছেলের সাথে গভীর চুম্বনে আবদ্ধ। এই ছবি তুমি কোথায় পেলে? সেদিন ক্যাম্পাসের পিছনে যে বাগানটা আছে ওইখানে ঘুরতে গিয়ে দেখেছিলাম, আর সুযোগ বুঝে ছবিটা তুলে রাখছি। বেশ ভালো কাজ করছো। ছবিটা তুমি আমার মোবাইলে দিয়ে সুমাইয়াকে খুঁজে বের করো। কেন? আরে সেটা পরে দেখতে পাবে, দাও। নীলার কাছ থেকে ছবিটা নিয়ে সুমাইয়াকে খুঁজতে লাগলাম। দেখি নীলার কাছ থেকে একটু দূরে ফোনে কারোর সাথে কথা বলছে। আমি ওর সামনে গিয়ে ওর সামনে আমার মোবাইলটা যে ছবি আছে সেটা ধরলাম। ও দেখলাম আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তোমার সাথে কথা আছে, এদিকে আসো। সুমাইয়া আমার পিছনে পিছনে আসলো। কেমন আছো? ওই কুত্তা, তোর সাহস কি যে আমাকে তুমি করে বললিস? আর ছবিটা কই পাইলি? আরে আস্তে কথা বলো, মানুষ শুনতে পাবে। নিলয়, তুমি একটু ওইদিকে যাও তো, আমি ওর সাথে একটু কথা বলবো। আচ্ছা ভাই। তুমি তো আমার বউয়ের বান্ধবী, তাহলে আমার কি শালি, তাই তো? ওই মুখ সামলিয়ে কথা বলবি। আরে মাথা ঠান্ডা করো, রাগো কেন শালিকা? ছবিটা কত সুন্দর হয়েছে দেখো। আবারও ছবিটা দেখালাম। ছবিটা কই পাইলি? বলছিলাম ছবিটা যদি পুরো ভার্সিটিতে ছড়িয়ে দিই তাহলে কেমন হয়? খুন করে ফেলবো তোকে। ছবিটা ভার্সিটির যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে ওখানে ছেড়ে দেই। এই না না, এমনটা করবে না প্লিজ। এই তো লাইনে আসছো। আপনি ছবিটা কোথায় পেলেন? সেটা বড় কথা না, বড় কথা হলো তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে, না হলে ছবিটা ছেড়ে দেবো। কি? এই কাগজটা নিয়ে গিয়ে নীলার পিছনে লাগিয়ে দিতে হবে। কি আছে কাগজে? তেমন কিছু না, শুধু লেখা আছে আমি একটা চুন্নি, সবাই সাবধান। কি? নিজের বইয়ের গায়ে এসব লিখতে লজ্জা করে না? কিসের লজ্জা? বউ তো নামে, তাছাড়া ভার্সিটিতে কেউ তো আর জানে না। যা বলছি করো। যদি না করি তাহলে? ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি। এই না না, আমি যাচ্ছি। সুমাইয়াকে দেখলাম নীলার কাছে গেল, সবাইকে কি জন্য বললো, তাই সবাই ক্লাসের দিকে হাঁটা ধরলো। নীলা আর সুমাইয়া তার পিছনে হাঁটছে। সুযোগ বুঝে সুমাইয়া নীলার পিঠে কাগজটা লাগিয়ে দিল। আমি তো মনে মনে শয়তানে হাসি দিচ্ছি। নীলা যত সামনে এগোচ্ছে সবাই কেমন করে যেন তার দিকে তাকাচ্ছে আর হাসাহাসি করছে। কি দিলেন ভাই? এবার বুঝবে কেমন লাগে। নীলাকে দেখলাম চারপাশে ভালোভাবে তাকাচ্ছে, হয়তো বুঝতে পারছে না কেন সবাই তার দিকে তাকিয়ে হাসছে। সুমাইয়াকে কি যেন জিজ্ঞাসা করলো, সুমাইয়াও কি যেন বললো, বোঝা গেল না। পুরো ভার্সিটিতে হাসির রোল পড়ে গেছে একেবারে। নীলার বান্ধবী রাইসাকে দেখলাম নীলার পিছনে এসে কাগজটা তুললো, হয়তো টের পেয়ে গেছে। কাগজটা পরে তো নীলা তেলে বেগুনে ফুলছে। তারপর নীলা সুমাইয়ের মাঝে কি কথা হলো বুঝলাম না। নীলাকে দেখলাম এক পর্যায়ে সুমাইয়াকে থাপ্পড় মেরে দিল। আহারে বেচারি সুমাইয়া, আমার তো সকালের সেই তেলাপোকার কথা মনে পড়ছে। না জানি সুমাইয়ারও অমন করে নাকি। ওর মাঝে আরও কি যেন কথা হলো। হঠাৎ করে নীলা আমার দিকে তাকালো, চোখে মুখে রাগি ভাব। তেজ মাইল্য রে মনে হয়। সুমাইয়াকে সত্যি কথা বলে দিছে। আমার তো এখন বনবাসে যাওয়া লাগবে, না হলে হতে পারে তেলাপোকার মতো আমারও আলু ভর্তা করে ফেলতে পারে। নীলাকে দেখলাম আমার দিকে এগিয়ে আসছে, আমার আর পাইকে। আমি তো জোরে করে একটা নিঃশ্বাস ছেড়ে দিছি দৌড়। আজ 3 দিন হয়ে গেল সোহাগের বাসায় নিজেকে আত্মগোপন করে রেখেছি। সোহাগদের বাসায় সোহাগের সাথে থাকা হয়, বাইরে তো ভুলেও পা দেই না। ফোনটা অফ করে রাখছি যাতে কেউ যোগাযোগ করতে না পারে। বাইরে না জানি কি ঝড়টাই বয়ে যাচ্ছে। শুধু ভাবছি বাড়িতে কখন যাব। আব্বু একবার আসছিল সোহাগের বাসায় খোঁজ নেওয়ার জন্য, কিন্তু আমি সোহাগকে না করে দিয়েছিলাম, তাই বলিনি। সোহাগের ঘরে বসে টিভি দেখছি। আর কতক্ষণ থাকবি বাড়িতে? যাবি না নাকি? তোর কি মাথা খারাপ? বাড়িতে গেলে কি হবে ভাবতে পারছিস? আমাকে কুচু কুচু করে পানিতে ভাসিয়ে দেবে। কি সমস্যা? একটা মেয়ে মানুষকে দেখে ভয় পাস? ওকে সামান্য বলিস না, খুবই ডেঞ্জারাস মেয়ে। ওই যে রাস্তায় দেখিস না পাগলা কুকুর, কি ভয়ঙ্কর, তার থেকেও বেশি। এতই যদি ভয় পাস তো লাগতে চাস কেন? অতটাও ভয় পাই না যে কিছুই বলতে পারবো না ওকে। আচ্ছা, তাহলে আজকে ভার্সিটিতে যা,
এখনো অনেক সময় আছে। আজকে যেতে ইচ্ছে করছে না রে। যেতে ইচ্ছা করছে না নাকি ভয় পাচ্ছিস? কেন, তোর এখানে আছে বলে কি তোর ভাতে কম পড়ছে নাকি? তা আর বলতে, শালা তুই বন্ধু নামে কলঙ্ক। তোর বন্ধু আছে আর তাকে তুই বের করে দিতে চাইছিস? যে সামান্য মেয়ে মানুষ দেখে ভয় পাস সে নাকি আবার বন্ধু? কে বলেছে তোকে? তাহলে যা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। কথাটা বলেই সোহাগের বাসা থেকে বের হলাম। শালা কেমন বন্ধু, ওর বাসায় আসে বলে খোটা দিতে চায়। আমারও সময় আসবে একদিন। কিন্তু সোহাগকে তো বলেই আসলাম আমি ভার্সিটি যাব। এখন যদি না যাই তাহলে কোথায় যাব? সাহস করে ভার্সিটির দিকে পা বাড়ালাম। গেটের বাইরে দাঁড়িয়ে আছি। চারপাশটা ভালোভাবে লক্ষ্য করে দেখছি নীলা কোথাও আছে নাকি। না, নীলা নেই। বুকটা ফুলে গেটের ভেতরে পা রাখলাম। যেন এক বীর পুরুষ ভালোভাবে চোখ কান খোলা রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ভাই আপনি কোনো মানুষের জাতই না। পেছন থেকে কোনো ছেলেকণ্ঠ। কোন শালারে বললো কথাটা? বলেই পিছন ঘুরে তাকে দেখি নীলয় দাঁড়িয়ে আছে। কি বললি তুই আমাকে? ঠিকই তো বলছি, আপনার মতো ভীতু মানুষ আমি আর দুইটা দেখি নাই। হঠাৎ কি হলো তোমার? দেখতে পাচ্ছেন এগুলো কি? বলেই গালটা আমার দিকে এগিয়ে দিল। দেখলাম গালের দুই পাশে থাপ্পড় মারার দাগ বসে আছে। আরে, তোমাকে কি মারলো? কে আর নীলা? কি বলো, কিন্তু কেন? সব আপনার দোষ। আমার দোষ মানে? সেদিন আপনি নীলার সাথে যা করেছেন সুমাইয়া নাকি নীলাকে বলেছে আমি করতে বলেছি, আর উনি তো আমাকে ইচ্ছা মতো ধুয়েছে। ইস, তা কোন পাউডার দিয়ে ধুয়েছো তোমাকে? ফাইজলামি করেন না তো ভাই, গালটা এখনো ব্যথা করছে, আর সব আপনার জন্য হয়েছে। তার মানে সুমাইয়া নীলার কাছে আমার নাম বলেনি? না। ওহ সুমাইয়া, ইউ আর দ্য বেস্ট। কি ভাবেন? কিছু না। আচ্ছা তুমি যাও, আমি এর প্রতিশোধ নেব। না ভাই, তার আর দরকার নাই। উনি যা ধুয়েছেন আমাকে, আমি তো আর জীবনে কোনো মেয়ের সাথে লাগবো না। কথাটা বলেই নীলয় চলে গেল। যাক বাবা, সুমাইয়া তাহলে নীলাকে সত্যিটা বলেনি। শুধু শুধু ভয় পাচ্ছিলাম। মিমকে দেখলাম গেট দিয়ে আসছে। আরে সিয়াম, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো। তুমি নাকি নিখোঁজ হয়ে গিয়েছো, এমনটা রাফি বলল। আরে না, আমার বন্ধুর বাসায় ছিলাম। তার কারণটা কি? তোমাকে বলতে পারি যদি কাউকে না বলো। কি? আমি না বিবাহিত। কি বলছো তুমি? কবে আর কার সাথে? নীলার সাথে। নীলা? কোন নীলা? আমাদের ভার্সিটির? হ্যাঁ। মিমকে দেখলাম চোখ দুইটা বড় বড় করে তাকালো। বলো কি, কিভাবে? তোমাকে তো দেখি সবসময় ওর সাথে ঝগড়া করতে। সে বিশাল ইতিহাস। তাহলে সংক্ষিপ্ত আকারে বলো। মিমকেও সমস্ত বিষয়টা খুলে বললাম। কি বলছো? প্রতিশোধ নেওয়ার জন্য একটা মেয়ে তোমাকে বিয়ে করছে? হ্যাঁ। তুমি কিছু বলতে পারো না? ভার্সিটিতে তো দেখি খুব লাগে। ভার্সিটি আর বাড়ি আলাদা যে। বিশাল সমস্যা। তবে আমার কাছে একটা উপায় আছে। কি? তুমি নীলাকে ডিভোর্স দিয়ে দাও না কেন, তাহলেই তো সব সমস্যা মিটে যায়। কি বলছো? না হলে তোমাকে সবসময় পস্তাতে হবে। আমি কিছু বললাম না। ক্লাসের সময় হয়ে গেছে, চলো। আমার ভালো লাগছে না, তুমি যাও। মিম চলে গেল। আমি একটা গাছের নিচে বসে আছি আর ভাবছি নীলাকে কি তাহলে ডিভোর্স দিয়ে দেবো? কিন্তু মন বলছে অন্য কথা। ওকে ডিভোর্স দিয়ে দিলে কার সাথে ঝগড়া করব? ভাবতে কেমন যেন একা একা লাগছে। তাহলে কি আমি নীলাকে ভালোবাসি? কিছুই বুঝতে পারছি না, ভালো লাগছে না। তাই বাড়ির দিকে রওনা দিলাম। যা হবার হবে, মেরে তো আর ফেলবে না। বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, ভেতরে যাওয়ার সাহস পাচ্ছি না। আব্বু মনে হয় বাড়িতে নেই। দরজায় বেল দিলাম। নীলা দরজা খুলে দিল। ভালোভাবে খেয়াল করে দেখলাম নীলা নীল শাড়ি পরেছে। মুখটা কেমন যেন শুকনো, চোখে কিছু একটা হারানোর ছাপ। চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। ওই কুত্তা, কই ছিলি? হ্যাঁ, কথাটা রেগে বললেও গলার স্বরটা আলাদা, যেখানে মনে হয় অনেক মায়া জমে আছে। নীলা আমার কলারটা ধরে আছে। কি হলো বল, কোথায় ছিলি 3 দিন? আমি কিছু না বলে হাতটা ছাড়িয়ে চুপচাপ রুমে চলে আসলাম। কি হলো, কথা বলছিস না কেন? কি বলবো? কোথায় ছিলি 3 দিন? তা জেনে আপনি কি করবেন? আমি কি করব মানে? আমার কত চিন্তা হচ্ছিল তুই জানিস। আমার জন্য আপনার কেন চিন্তা হবে? তাছাড়া আপনি তো মনে হয় এটাই জান যে আমি বাড়িতে না থাকি। চুপ, বেশি কথা বলবি না। ওই দিন ভার্সিটি থেকে দৌড় দিলি কেন? এমনি, হঠাৎ করে কি যেন মনে পড়ে গিয়েছিল তাই। মিথ্যা বলার কি দরকার? বল, আমাকে দেখে ভয় পালিয়েছিস? যা ভাবেন তাই। নীলা আর কিছু বললো না। বিকেলের দিকে আব্বু বাড়িতে আসলো। কই ছিলি এতদিন? আমার এক বন্ধুর বাসায় ছিলাম। তোর কোন এমন বন্ধুর বাসায় ছিলি যে আমি তাকে চিনি না? নতুন বন্ধু, ওকে তুমি চেনো না। ভালো কথা, একবার তো ফোন দিয়ে বলতে পারতি। মোবাইলে চার্জ ছিল না। কেন, চার্জ দেওয়া যায় না মনে হয়? আব্বু আর অনেক কিছু বললো, আমি আর কিছু বলিনি। রাতে খাবার খেয়ে রুমে এসে নিচে বিছানা করছি। এই ঠান্ডার ভেতরে নিচে থাকার দরকার নেই, চাইলে উপরে আসতে পারিস। না, নিচে ভালো আছি।
অনেকক্ষণ ধরে দেখছি তুই আমার সাথে তেড়াভাবে কথা বলছিস। কখন বললাম? তুই কি উপরে আসবি না? তোর মাথা ফাটাবো। ফাটিয়ে দিন। কে না করেছে আপনাকে? আমি তো খেলার পুতুল। আপনি যখন যা বলবেন তাই করতে হবে? তার চেয়ে ভালো মাথাটা ফাটিয়ে দিন, যদি এর থেকে একটু রেহাই পাই। নীলা কিছু বলল না, বাটামটা হাত থেকে রেখে দিল। আমার দিকে চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে, কিন্তু আর চোখের মাঝে কোনো রাগের চিহ্ন দেখা যাচ্ছে না। কি হয়েছে রে তোর, বলবি আমাকে? যা হয়েছে না হয়েছে আপনি জানি কি করবেন। বলবি তো যদি কিছু করতে পারি। আমাকে ডিভোর্স দিতে পারবেন? নীলা কিছু বলল না, চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে। আমি আর কিছু না বলে পাশ ফিরে নিচে ফ্লোরে শুয়ে পড়লাম। আমি ডিভোর্স দিই আর তুই শান্তিতে থাকবি, তাই না? তা তো আর হতে পারে না। জানতাম পারবেন না, শুধু শুধু জিজ্ঞাসা করলেন কেন? নীলাকে আর কিছু বলতে শুনলাম না। যাক, ভালোই হলো, ডিভোর্স দিলে অন্তত শান্তিতে তো থাকতে পারবো। কিন্তু একটা বিষয় এখনো বুঝতে পারছি না, নীলা কেন উপরে শোয়ার জন্য বলল? আর চোখ মুখেও আগের মতো তেমন রাগ নেই, কেমন যেন মায়া কাজ করছে। কিছুই বুঝতে পারছি না, মাথাটা কাজ করছে না। ধুর, ওখানে তো ভাবছি কেন, তার থেকে ঘুমিয়ে পড়াই ভালো। সকালে ঘুম থেকে উঠে দেখি নীলা বিছানায় নেই। না থাকলে কি বলা যায় না, নতুন কোনো ফোন দিয়ে আসছে হয়তো আমার জন্য। রাতে নীলাকে কি বলেছি ভাবতে কেমন যেন লাগছে, যদি আবার আব্বুর কাছে বলে দেয় তখন। যাই হোক, ঘুম থেকে উঠে বাথরুমে চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে দেখি নীলা ঘরের ভেতর আসছে, হাতে 2টা চায়ের কাপ। না জানি আবার সে মরিচের গুঁড়ো মিশিয়ে আনছে নাকি। না বাবা, আজকে তুমি মরে গেলেও চা খাবো না। কি হলো, এমন ভাবে তাকিয়ে আছো কেন? বাহ, সেদিনের মতো তুমি করে বলছে, নিশ্চয়ই কোনো ঘাবলা আছে। কি হলো, এমন ভাবে তাকিয়ে আছো কেন? কিছু না বলে মাথাটা নিচু করে খাটের কাছে গিয়ে দাঁড়ালাম। এই নাও, তোমার জন্য চা বানিয়ে আনছি। আমি চা খাই না। কে বলছে নাও খাও বলছি? না, খাবো না। খাবে নাকি জোর করে খাওয়াবো? কেন খাবো? মরার জন্য নাকি? মানে? আমার এখনো মনে আছে সেদিনের কথা, নাক মুখ জ্বলে একেবারে মরে যাওয়ার উপক্রম ছিল। আজকে সত্যি চা বানিয়ে আনছি। তবুও আমি খাবো না। আচ্ছা, আমাকে একটু খুলে বলবে কি হয়েছে তোমার? কিছুই হয়নি। কি হবে? যা হবার তা তো আগে থেকে হয়ে আছে। মানে কি বলছো তুমি? আমি কি তোমাকে বেশি জ্বালাতন করি? না, আদর করেন। কি হয়েছে তোমার? কালকে থেকে দেখছি আমার সাথে কেমন হেয়ালিপনা করে কথা বলছো। তো কি করব? আপনি আমার জীবনে সব শান্তি কেড়ে নিয়েছেন। আপনার জন্য না বাড়িতে না ভার্সিটিতে শান্তিতে থাকতে পারি। সব আমারই দোষ। কেন যে সেদিন লাগতে গেলাম? রাফি ঠিকই বলেছিল, লাগিস না, না হলে তোর জীবন তেজপাতা হয়ে যাবে। খাটের উপর বসে থেকে হাত 2টা 2 পাশে ভর দিয়ে কথাটা বলে ফেললাম। তো কেন এসেছিলে লাগতে? না আসলেই তো আমার জীবনটা এমন হতো না। জানি ভুল হয়ে গেছে, ডিভোর্স দিয়ে দিলেও আপনিও শান্তিতে থাকতে পারবেন আর আমিও। নীলাকে দেখলাম কিছু না বলে চায়ের কাপ 2টা হাতে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। কি বলছো এসব তুমি? তুমি কি জানো তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না? তা কেন পারবেন? কারণ সবসময় আমাকে জ্বালিয়ে তো আপনার শান্তি। কথাটা বলে বাড়ি থেকে বের হয়ে গেলাম। কিরে সিয়াম, তুই? কেন আসতে পারি না? সেটা না, ভার্সিটিতে যাসনি আজকে? না। কেন? আব্বুর সাথে সারাদিন রেস্টুরেন্টে কাজ করেছি, বিকেল হয়ে গেছে। প্রতিদিনের মতো আব্বু বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। সিয়াম চল। না আব্বু, তুমি যাও, আমি পরে আসবো। কেন, সেই সকাল থেকে আসিস, বাড়িতে চল। বললাম তো তুমি যাও। বলতো সিয়াম, কে হয়েছে তোর? কি হবে? কিছু হয়নি, তুমি যাও। ঘড়ি কাটায় তখন রাত 10টা বাজে। এখনও রেস্টুরেন্টে বসে আছি, বাড়িতে যাবার কোনো ইচ্ছে নেই। কি হবে বাড়িতে গিয়ে? আবার নীলা সেই কাণ্ড। ক্যাশে বসে আছি আর মিল করছি। আরে সিয়াম, তুমি এখানে? মাথাটা উঠিয়ে দেখি মিম দাঁড়িয়ে আছে। আরে মিম, তুমি এত রাতে এখানে কি করো? রাতের জন্য কিছু খাবার নিতে আসছিলাম। আব্বু আম্মু বাড়িতে নেই তো, কিন্তু তুমি এখানে? আমাদের রেস্টুরেন্ট। ওয়াও, আগে কখনো বলনি তো। আমি মাঝে মাঝেই আসি, তোমাকে তো দেখি না। আমি তেমন একটা আসি না। আচ্ছা, রাগ না করলে দুজনে একসাথে ডিনার করি। রাগ করবো কেন? আমরা তো বন্ধু, তাই না? মিম আর আমি টেবিলে বসে খাবার খাচ্ছি। তারপর বলো, তোমার আর নীলার কি খবর? ধুর, ওর কথা আর বলো না তো। ওর জন্যই এখনো বাসায় যাইনি। কেন, ভয় পাও নাকি? তুমি আর আমি যে একসাথে ডিনার করছি সেটা নীলা যদি জানতে পারে কি হবে? কি হবে? কিছুই না। তাছাড়া আমি কাউকে ভয় পাই নাকি? সিয়াম, পেছন থেকে কেউ একজন বলে উঠলো। তাকে দেখি নীলা দাঁড়িয়ে আছে আর আগে ফুসছে। বলতে না বলতেই হাজির। মিম কথাটা আস্তে করে বলল, চুপ করবা একটু। তুই আজকে বাড়িতে আসবি না, তোকে কুচি কুচি করে কাটবো। কথাটা বলেই নীলা চলে গেল। বুঝলাম না নীলা রেস্টুরেন্টে আসছে কেন। না জানি আজকে কপালে কি আছে। আমি তো আজকে রাতে আর বাড়িতেই যাব না। মিমকে দেখলাম সামনে বসে হাসছে। আজকে তো মনে হয় নীলা তোমাকে ঝেড়ে দিবে। ধুর,
কিছু বললো না তো। নীলা যাবার পরপরই দেখলাম আব্বুর ফোন। কিরে সিয়াম, কই তুই? রেস্টুরেন্টে। কত রাত হয়েছে, তাড়াতাড়ি বাড়িতে আয়। নীলা তোর জন্য চিন্তা করছে। বুঝলাম না, নীলা আবার কিছু বলে দেয়নি তো আব্বুকে? জানি না। বাড়িতে চলে আসলাম। রুমে এসে দেখি নীলা খাটের উপরে মাথা নিচু করে বসে আছে। আমি আসতে মাথাটা উঁচু করে তাকালো। খেয়াল করে দেখলাম চোখের কোনো পানি জমে আছে। ওই মিমের সাথে তোর কি? কথাটা বলে আমার কলারটা ধরে দেয়ালের সাথে চেপে ধরলো। ব্যথা লাগছে তো। লাগুক, বল ওই মেয়ের সাথে তোর কি? তো কি করব? বাড়িতে এসে আপনার এমন নির্যাতন সহ্য করব? হ্যাঁ করবি, তাই করবি, তবু ওই মেয়ের কাছে যেতে পারবি না। ব্যথা লাগছে, ছাড়ুন। তুমি কি বোঝো না? কি বুঝবো? আমি যে তোমাকে ভালোবাসি। কোনটা ভালোবাসা? প্রতিদিন আমাকে নির্যাতন করে এটাকে বলছেন? হ্যাঁ, এই নির্যাতনের মাঝেই কখন যে তোকে ভালোবেসে ফেলেছি তা নিজেও জানি না। জানো, ওই 3 দিন যখন তুমি আমার সাথে ছিলে না, তখন তোমাকে অনেক মিস করেছি। বুঝতে পেরেছি যে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি কিভাবে মানবো? এটা আপনার নতুন কোনো ফোন দিই? কি করলে বিশ্বাস করবে যে আমি সত্যিই তোমাকে ভালোবাসি? যদি তোমার ওই ঠোঁটের ভাগ আমাকে প্রতিদিন দাও আর আমাকে না জ্বালাও, তাহলে। জানি কখনোই করবে না, তাই ভেবেচিন্তেই বললাম। ঠিক আছে, লাইট অফ করো। আমি তো অবাক। বলে কি? লাইট অফ করব কেন? তাহলে কি নীলা সত্যি আমাকে ভালোবাসে, নাকি লাইট অফ করে সে বাটন দিয়ে ভালোবাসা নিবেদন করবে? কি হলো, দাঁড়িয়ে আছো কেন? না না, লাইট অফ করার দরকার নেই। বুঝেছি, আপনি আমাকে খুব ভালোবাসেন। কি বুঝছো, নিবে না ভাগ? না বাবা, দরকার নেই, আমি ভালো আছি। তুমি করবা না? না। করবা না তো? বললাম তো না। ঠিক আছে, দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। বলেই লাইট অফ করতে গেল। লাইট জ্বালাম, আমার ভয় করছে। অনুভব করলাম নীলা আমার বাগালে হাত রাখলো। না জানি ডান হাতে সেই বাটামটা মনে হয় আছে। বাস, পুরোটা বলার আগেই মুখটা বন্ধ হয়ে গেল। এভাবে কেউ কিস করে আরেকটু হলে তো মরে যেতাম। তাই না? তাহলে তো আজকে তোমাকে মেরেই ফেলবো। আমাকে ছাড়া অন্য মেয়ের সাথে ডিনার করা, তাই না? বলে আবারও বসিয়ে দিল। লাইট কিন্তু অফ আছে। আপনারা এখনো তাকে কি দেখছেন? যান যান, আপনারা আপনাদের কাজে যান। এখন আমাদের অনেক বড় কাজ হবে। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। কেমন হয়েছে দুষ্টু মিষ্টির কাহিনীটি কমেন্ট করতে বলবেন না। পরবর্তী গল্প শীঘ্রই আসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।